বাচ্চা ভিডিও হচ্ছে কি 0.6 দিতে 0.6 দিয়ে দেখতে পারবো ফোনের ভিডিও তো হ্যাঁ ইয়ে না ভিডিও চলতেছে ভিডিও হ্যাঁ সুন্দর লাগতেছে। আচ্ছা মাঝে মাঝে তাহলে জুম ইন জুম আউট করতে হবে, যখন কথা বলতে কেউ তখন একটু জুম ইন করে অন্য সময় ধরে লাগে না ভিডিও তো ভিডিও না, যখন আমার কেউ ডান্সের কথাটা খাওয়ানোর জন্য খাওয়া পরিবেশন করার পরই সাথে সাথে বুকে স্টিমার ছেড়ে দিল, তাড়াতাড়ি করেন স্টিমার ছেড়ে দিল, কারণ ওদের তো চুক্তি ভিত্তিক পয়সা তো নিয়ে নিচ্ছে খাওয়ার যতটুকুই হোক। আমি সেই দুর্নামটা নিতে চাইনি আর কি, এই জন্য আপনাদের খাওয়াটা একটু সময় নিয়েছে। তো শুভ সন্ধ্যা, আপনারা আমাকে ক্ষমা করবেন, খুব অল্প একটু দেরি হয়েছে, হ্যাঁ, এবং এই দেরিটা আরেকটু বিলম্ব হবে, সুতরাং আপনারা আমাকে আরেকটু লম্বা ক্ষমা করবেন। আমি এখন আমাদের এই মঞ্চে বসার জন্য এখানে 5টা চেয়ার আছে। তো প্রথমেই যে সভাপতিত্ব করবেন সবার যে সভাপতি ইফতেখারুল ইসলামকে আমি অনুরোধ করছি আসার জন্য। আগে উনি আসেন। পাঁচজন সম্পাদকের 5টা চেয়ারে বসার কথা, তার মধ্যে উনি হচ্ছেন একজন সম্পাদক। আরেকজন সম্পাদক হচ্ছেন আমাদের এখানে আমি নারী আমি পেশাজীবী এই বইয়ের সম্পাদক স্নিগ্ধা বাউলকে আমি ডাকছি। স্নিগ্ধা আসেন একটু প্লিজ। ইফতেখার ভাইয়ের পাশে আপনি বসে যান, ইফতেখার ভাইয়ের বা পাশেই বসে। আর একেবারেই তরুণ যে তারুণ্য, সে তারুণ্যের যে সম্পাদক, একেবারেই তরুণ, চুলগুলো খালি পেকে গেছে, সে হচ্ছে মুস্তফা কামালকে আমি আহ্বান করছি। এই দুটা চেয়ার দুজন সম্পাদকের হওয়ার কথা, এবং একজন হচ্ছেন আমার মা আমার বাবা সংকলনের সম্পাদক আনিসুল হক, আরেকজন হচ্ছে আমার সন্তান আমার স্বপ্ন, সেটার সম্পাদক হচ্ছে মেরিনা ইয়াসমিন। আনিসুল হক আমেরিকায় গেছে, কিন্তু মেরিনা ইয়াসমিন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলেন, আমি খোঁজ নিয়েছি, পাওয়া যাচ্ছে না, এখানে কোনো একটা ঘটনা আছে। তো এই দুজন সম্পাদককে আমরা আজকে পাচ্ছি না। এটা যাওয়ার আগে বা মেরিনা বলেছে যে এটা আমার দুর্ভাগ্য, কারণ এরকম একটা অনুষ্ঠান আমি মিস করছি। সুতরাং আমাদের যারই দুর্ভাগ্য হোক, আমারও হতে পারে, মেরিনারও হতে পারে, আমরা মেনে নিলাম। স্যার আমাদের প্রধান অতিথি, এবং স্যার রাস্তায় আছেন। প্রায় 25 মিনিট আগে স্যার রেডি হয়েছেন। আমরা যখন এসেছি রাস্তার অবস্থা একটু ভালো থাকলো, এখন গুগল দেখাচ্ছে পুরো রেড। তো স্যার যে কোনো টাইমে ঢুকবেন, এবং আমাদের কোনো অনুষ্ঠান, আমাদের তো এখানে একটা আড্ডা আছে, সাপ্তাহিক আড্ডা আমরা দিই, কোনো অনুষ্ঠান স্যারের জন্য যদি আমরা বসে থাকি, স্যার এতে বিরক্ত হন, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাবে। তো সেই হিসাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এখানে দুটা আনুষ্ঠানিকতা আছে, আমাদের অনুষ্ঠান কিন্তু খুব ছোট্ট, আমরা খুব দ্রুতই শেষ করে দেবো। আজকে 7টার মধ্যে অনুষ্ঠান শেষ করার একটা বাধ্যবাধকতাও আছে আমার জন্য, কেন আমাদের সভাপতিকে ছেড়ে দিতে হবে, উনি ট্রাস্টি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের মেম্বার, ট্রাস্টি, আজকে ট্রাস্টি বোর্ডের মিটিং আছে 7টার সময়, স্যারকেও ছেড়ে দিতে হবে। তো আমরা প্রোগ্রাম শেষ করবো। আমাদের খুব ছোট আনুষ্ঠানিকতা, স্যার এলে স্যার সম্পাদকদের হাতে যে 5টি গ্রন্থ সেটার প্যাকেট তুলে দিবেন, স্যারকে নিয়ে আমরা একটা ফটো সেশন করবো। স্যার তো একজন ভালো মডেল, সুতরাং ফটো সেশন করার জন্য স্যার খুব ভালো ফটো সেশন করবেন। আর আমাদের এই সংকলনগুলোতে যারা লিখেছেন, আজকে সেই লেখকদেরকে বই দেওয়ার অনুষ্ঠান। আসলে আমরা কোনো প্রফেশনাল অনুষ্ঠান করবো না, বইয়ের ভেতরের জিনিস নিয়ে আলোচনা করব না, লেখকদেরকে বই ডিস্ট্রিবিউট করার জন্য একটা গ্যাদারিং করা আজকে হলো সেটাই। এবং প্রতীকী হিসেবে প্রতি সম্পাদক 4-5 জন করে লেখকের হাতে বই তুলে দিবেন। তারপরে বইগুলো আমরা, আমাদের কাছে বই একদম করা আছে, অনেক বই আছে, তারপরে যে লেখকরা আছেন সবাইকে আমরা বই দেব। তো সব দেশের যদি অনুমতি দেন আমি অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, স্যার আসলে আমরা খবর পেয়ে যাব, সম্ভবত এমনও হতে পারে যে স্যার সরাসরি পেতাম গিফট হিসাবে। হ্যাঁ, তো সেগুলো বাদ দিয়ে আমরা 35টি সংকলন করব, এইটার আমরা সিদ্ধান্ত নেই। এবং এই সংকলনগুলোতে আমরা লেখা নেব যারা দীর্ঘদিন ধরে সময়, এবং সেভাবেই আমরা ফেসবুকে লেখা আহ্বান করেছি,
তারপরে অনেকগুলো পদ্ধতি, অন্তত 3 ধাপ পরে বই প্রকাশ হয়েছে, অনেক যাচাই বাছাই সম্পাদনা হয়েছে। তো 2024 সালে আমরা 10টি সংকলনের জন্য আহ্বান করি লেখা, যেগুলো 2025 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল, এবং এখানেই ফেব্রুয়ারি মাসের 11 তারিখে এরকমই একটি অনুষ্ঠান করে সেই বইগুলো প্রকাশন অনুষ্ঠান করে লেখকদেরকে বইগুলো দিয়েছিলাম। তারপরে আমরা 5টি বইয়ের পরিকল্পনা করি। যে 5টি বই আজকে বের হয়েছে, এখানে 5টি বই আপনারা দেখতে পাচ্ছেন। এই 5টি বই কিন্তু নন ফিকশন। গত বছরের 10টি বইয়ের মধ্যে 8টি বই ছিল ফিকশন। এই 5টি বই শুধু নন ফিকশনের না, অনেকটা স্মৃতিকথামূলক, অনেকটা চ্যালেঞ্জিং, মানুষের জীবনের চ্যালেঞ্জিং বিষয়গুলো এখানে এসেছে। বয়স্করাও এখানে লিখেছিলেন, তো বয়স্কদের লেখা আমরা নিতে পারিনি, বয়স যাচাইয়েরও একটু সমস্যা ছিল। তারপরেও হয়তো 2-1টা লেখা থেকে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি তরুণদের লেখা নিতে। তো সেরকম একজন তরুণ এখানে আছেন, এমনি জুবায়ের ইবনে কামাল। জুবায়ের ইবনে কামাল এমনি পেশাতে সে সাংবাদিক, প্রচুর লেখালেখি করে। তো আমি ওর এইখানকার আজকের যে অনুভূতিটা এবং সে যে লেখাটা লিখেছে, এটা সম্পর্কে খুব সংক্ষিপ্তে যদি একটু বলে, এতে আমাদের এখানে যে দর্শক শ্রোতা আছে তাদের একটু সুবিধা হবে যে কেন এবং কিভাবে আমরা সংকলনগুলো করেছি, সেটার একটা চিত্র পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম জুবায়ের। আল মাহমুদের একটা কবিতা আছে, আমাদের মিছিল অতীত থেকে অনন্তকালের দিকে। আমি যখনই সময় প্রকাশনের কোনো আয়োজনে আসি আমার এটা মনে হয়, কারণ সবচেয়ে কম বয়স্ক আমি থাকি এবং অনেক বয়স্ক মানুষরা এখানে থাকেন। এবং বিশেষ করে আমার যিনি প্রকাশক, উনি যখন প্রকাশনা শুরু করেছিলেন তখন আমার জন্মও হয়নি। সো আমি তখন বুঝতে পারি যে আমাদের মিছিলটা অতীত থেকে অনন্তকালের দিকে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, এই সংকলনের উদ্যোগটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক এই কারণে যে আমরা যখন ছোটবেলায় সাহিত্য পড়া শুরু করেছিলাম তখন শুনতাম যে একটা সময় খুব স্বর্ণযুগ ছিল, অনেক সংকলন হতো, অনেক লিটল ম্যাগ হতো। এবং বিশেষ করে আমাদের প্রকাশক ফরিদ ভাই যখন এই গল্পগুলো আমাকে বলতেন, তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন যে হ্যাঁ, আমাদের সময় অনেক স্বর্ণযুগ ছিল। যেন আমাদের যখন আমি শুনি যে আমার কোনো প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তখন যেই দীর্ঘশ্বাসটা ছাড়ি, ওরকম একটা ছিল। এবং উনি বলতেন, উনি আমাকে অনেক গল্প শুনিয়েছেন যে হুমায়ুন আহমেদের ক্ষেত্রে তারা কিভাবে ফেস্টিভ্যালের আয়োজন করতেন, কিভাবে রাত ভর বই নিয়ে তারা যাত্রা করতেন বিভিন্ন জায়গায়। তো সেই জায়গা থেকে এই অভিজ্ঞতাটা আমাদের জন্য আমি জানি একটু অদ্ভুত, কারণ গতকালও 21শে পদক দেওয়া হয়েছে এবং প্রথমবারের মতো 21শে পদকে সাহিত্যের কেউ নাই। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এবং একই সাথে সংকলন নাই, লিটল ম্যাগ নাই, এরকম একটা অবস্থা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে এটা একটা সাহসী উদ্যোগই বলা চলে যে 35 বছরের সময়ে কোট আন কোট ফেস্টিভ্যাল বা অনেকগুলো আয়োজন না করে অনেকগুলো ছোট ছোট সংকলন তৈরি করা, এটা আমার কাছে মনে হয় যে আমাদের আসলে সামনে এগিয়ে নিতে এভাবে সাহায্য করবে যে এক সময় আর সেই দীর্ঘশ্বাসটা ছাড়া লাগবে না। আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলে শেষ করি, হুমায়ুন আহমেদের একটা বাচ্চাদের গল্প, যেখানে দেখা যায় যে একটা বাচ্চাকে একটা হাতি গিফট করা হয়েছে এবং ওই হাতিটা জীবন্ত হয়ে গেছে। একটু স্যারের জন্য একটু শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি জাস্ট একটা ছোট গল্প বলছিলাম যে হুমায়ুন আহমেদের একটা গল্প আছে, একটা বাচ্চাকে একটা ছোট হাতি গিফট দেওয়া হয়েছে। ওই হাতিটা তার সঙ্গে কথা বলে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তো সে বুঝতে পারে যে ছোটদের কথা বড়রা কেউ বিশ্বাস করে না। তো এক সময় তার হাতিটা একটা ছোট বাচ্চা নিয়ে যায়, দুষ্টু বাচ্চা। সেই রাতের বেলা ওই হাতিটা একা একা ফিরে আসে এবং সে হাতিটাকে বুকে জড়িয়ে রাখে। তার মা তাকে দেখে যে রাতের বেলা সেই দরজা খুলে সে বাইরে গিয়ে হাতিটাকে বুকে জড়িয়ে ধরেছে। সে বারবার বলার চেষ্টা করে, মা, এই হাতিটা জীবন্ত হয়ে ফিরে এসছে, কিন্তু ছোটদের কথা বড়রা কেউ বিশ্বাস করে না। তো আমার কাছে মনে হয় যে আমার প্রকাশক কিংবা কোট আনকোট যারা অনেক বয়স্ক,
যারা মনে করছে যে ওই স্বর্ণযুগ আর ফিরে আসবে না, আমি ছোট মানুষ হয়ে বলতে পারি যে আমাদের যে অনন্তকালের যাত্রাটা শুরু হয়েছে অতীত থেকে, আমরা হয়তো সেই সময়ের লিটল ম্যাক, সেই সময়ের লিটারেচারি ক্রিটিক আবার ফিরে পাবো, কিন্তু ছোটদের কথা আসলে বড়রা কেউ বিশ্বাস করে না। ধন্যবাদ সবাইকে। এমনিতেই তার সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, তাছাড়া লেখালেখিও খুব ভালো করে, ওর বক্তব্য খুব ভালো হবে এটা জানি। তো তোমাকে আমি বই এখনই দিচ্ছি না, কারণ তুমি আগে গোপন কথাটা বলে দিয়েছো যে তুমি চলে যাবে, সুতরাং তোমার বইটা আমি এখন দিচ্ছি না, তোমার বইটা পরে দিব। আমরা স্যারকে নিয়ে একটা পর্ব করবো বলেছি, তার আগে আমরা আরো একটু অভিজ্ঞতা, খুব অল্প দু একজন একটা শুনি। আমার কাছে খুবই, আমি আমি তো বলেছি যে এবার ইফতেখার ভাইকে নিয়ে আমরা যখন পরিকল্পনাগুলো করি, বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলো আমরা করেছিলাম, তার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যে খুব আবেগ, এই অনেক পাওনাই তুমি আজকে, হ্যাঁ, তো আবেগ, ভালোবাসা, এগুলোর একটু প্রাধান্য আমরা এখানে বেশি দিয়েছিলাম। তো একটা সংকলন ছিল, সেই সংকলনটা এখানে আপনারা দেখছেন। সংকলনটার নাম হচ্ছে আমার সন্তান আমার স্বপ্ন। এটা নিয়ে আমি কোনো ভূমিকা দিতে চাই না, কারণ সন্তান নিয়ে আমাদের স্বপ্ন, সন্তানের ব্যাপারগুলো আমরা সবই জানি। তো যারা লেখালেখি করেন না বা লেখার প্রতি খুব একটা আকর্ষণ আছে, পড়তে ভালোবাসে, এরকমই কয়েকজন এখানে লিখেছেন, এবং প্রায় প্রথম লেখাই বলা যায়। তো আমি এদের মধ্যে থেকে একজনকে ডেকে নিব, নাজিয়া নওরিন অভি। নাজিয়া নওরিন অভি, তাকে ডাকবো যে তার এই অনুভূতিটা, আমরা এরকম একজন দুইজন করে আমরা দুই চারজনের অনুভূতি শুনবো। শুভ সন্ধ্যা উপস্থিত সুধীবৃন্দ। আজকে সময় প্রকাশনের এই 25 বছরের পূর্তি উপলক্ষে বিশেষ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আসলে ওভাবে করে স্কুল জীবনে, ছাত্রী জীবনে হয়তো বা স্কুলের জন্য, কলেজের জন্য ম্যাগাজিনে বা পত্রিকায় কিছু টুকিটাকি লেখালেখি করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু লেখিকা হিসাবে বইয়ের কাগজে লেখার অভিজ্ঞতা আমার আসলে নেই। তো যখন সময় প্রকাশনে এই উদ্যোগটা দেখলাম যে তারা 5টি সংকলন প্রকাশ করার উদ্যোগ নিয়েছে, তার মধ্যে এই টপিকটি আমার সন্তান আমার স্বপ্ন আমার দৃষ্টি আকর্ষণ করে। কারণ আমার মনে হলো যে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে এই সংকলনটির আমি মিল খুঁজে পাই, আমি একটা টান অনুভব করলাম। প্রত্যেক বাবা মাই তার ছেলে মেয়েদের জন্য অনেক স্বপ্ন দেখে, তাদের অনেক আশা থাকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। আমার বাবা মার আমার জন্য অনেক স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটি আমি আমার ছেলে মেয়েদের মধ্যে বাস্তবায়িত হওয়ার একটা প্রেরণা দেখি পাই আমার বাবা মার স্বপ্ন থেকে বাস্তবায়িত করার জন্য। সো সেই আবেগ অনুভূতি থেকে আমি কাগজ হাতে তুলে নিই এবং কিছু কথা নিজের জীবনের অভিজ্ঞতা এবং অনুভূতি থেকে লিখে ফেলি। সেই সময় প্রকাশনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি আশা করছি আপনারা সবাই এই সংকলনটি সংগ্রহ করবেন, এই 5টি সংকলনই সংগ্রহ করবেন, এগুলো পড়বেন এবং আমাদের মতো নতুন লেখিকাদেরকে, লেখকদেরকে উৎসাহিত করবেন। আশা করি ভবিষ্যৎ যে সংস্কৃতি সাহিত্যের প্রতি মানুষের ইন্টারেস্টটা যেভাবে একটু কমে যাচ্ছে, আমরা ছোটবেলায় অনেক গল্পের বই পড়তাম, কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে আসলে আমরা যেই ভাবে গল্পের বইয়ের প্রতি আকৃষ্ট হতাম বা নেশা করে পড়তাম, বই মেলায় গিয়ে বই কিনতাম, সেই আগ্রহটা দেখি না। বাট আমরা আশা করি যে এভাবে করে নতুন জেনারেশনের মানুষজন তাদের নতুন ভাবনা চিন্তা নিয়ে যখন লেখালেখিগুলো করবে, হয়তোবা নেক্সট জেনারেশন সেগুলোকে তাদের মেন্টালিটির সাথে হয়তোবা সেগুলো ম্যাচ করবে, তখন হয়তোবা ওই লেখাগুলো তারা ইন্টারেস্ট নিয়ে আবার পড়তে চাবে। সো সকলকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আমাদের এখানে আরেকটা সংকলন আছে, আমি নারী আমি পেশাজীবী। তো এটাকে আমি সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করি, কারণ আমার এখানে কিন্তু আমাদের দেশের নারীদের পেশা খুব চ্যালেঞ্জের বিষয়। প্রচুর নারী কাজ করছেন পেশাজীবী, কিন্তু আমি যখন
এই লেখা সংগ্রহ করতে গেলাম, তখন দেখি যে ওনারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে চাচ্ছেন না, এবং লেখা দেওয়ার পরে আমার কাছে চেয়ে লেখা ফেরত নিয়ে গেছেন, এরকমও আছে। এবং আমার পরিচিত যে কয়েকজন লিখেছেন তারাও আমাকে মানে কি আমি বুঝতে পারছিলাম যে তারা কিন্তু অনেক কিছু রাগ ঢাক করে লিখছেন, লেখার আগেই তারা সেন্সার করে ফেলতেছেন, এটা আমি বুঝতে পারছিলাম। আর আমাদের যখন লেখা, আমি আগে বলেছি যে এই বই আকারে বের হওয়ার আগে 3 ধাপ এটা যাচাই বাছাই সম্পাদনা হয়েছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বেশ কয়েকজন পুরুষ এটা লিখেছিলেন, আমি নারী, আমি পেশাজীবী, বেশ কয়েকজন পুরুষ লেখা জমা দিয়েছিলেন। তো আমার আগ্রহে, যদিও এই বইটির সম্পাদনা করেছে স্নিগ্ধা বাউল, কিন্তু যেহেতু আমি আমার টোটাল সংকলনগুলোর আমার ইফতেখার ভাই এটার সাথে জড়িত উপদেষ্টা হিসেবে ওনার সাথে আমি সব শেয়ার করতাম। তো পরে আমি এরকম 2-1 পুরুষকে ফোন করলাম যে কেন তারা এটা লিখেছে, বুঝলেন? খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি একটা লেখা মানে কি, অনেক লেখাই আছে, তার মধ্যে 2-1টা লেখার মধ্যে একটা লেখাকে আমার মনে হচ্ছে যে উনি কোনো রকমের করেন নাই, মানে কি যেটাকে বলে সম্পাদনা বা হাইট করেন নাই, হয়তো করেছেন তারপরও, কারণ উনি তো পেশায় সাংবাদিক, সাংবাদিকদের এই সত্য কথা বলার অভিজ্ঞতাটা আছে। তো আমি শাকিলা, এই নামটা শাকিলা, পরের পরের অংশটুকু কি, শাকিলা, শাকিলা জেরিন, সরি, শাকিলা জেরিনকে একটু, খুব অপ্রস্তুত, আপনি সাংবাদিক, যে কোনটা আমি বলতে পারেন, আমি জানি। শুভ সন্ধ্যা সবাইকে। ফরিদ ভাই যেটা বললেন সেটা দিয়েই শুরু করি। আসলে সবকিছু লেখা যায় না, সেন্সর করেই লিখতে হয়। সাংবাদিক হলে এই সেন্সরশিপটা আরেকটু বেশিই করতে হয়, কারণ আমরা এই সময়টাতে এত বেশি সেন্সর করে লিখছি প্রফেশনাল কাজের ক্ষেত্রেও। আর সাংবাদিকতার ক্ষেত্রে অভিজ্ঞতা যদি বলতে চাই, আমি আসলে সব অভিজ্ঞতা বলতে পারবো না। সাংবাদিকতা কেন, আমার মনে হয় কোনো অভিজ্ঞতাই কোনো নারী এক্সপ্রেস করতে পারবে না, সেটা আসলে সম্ভব না, অনেকগুলো কারণে সম্ভব না। আমরা যে জিনিসটার ভেতর দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত, ভাষা মাঝে মাঝে কম পড়ে যাবে সেই সঠিক বর্ণনাগুলো তুলে ধরতে গেলে, সেই অভিজ্ঞতা, সেই অনুভূতি তুলে ধরতে গেলে। আর আরেকটা জায়গায় আসলে আমরা আটকে যাই, ফরিদ ভাই যেটা বলছেন যে প্রকাশ করতে পারি না। আমি আজকে একটা জিনিস যখন প্রকাশ করব, সেটা নিশ্চয়ই কোনো না কোনো হাউসের বিপক্ষে চলে যাবে, বা তাদের বাস্তবতাটা তুলে ধরতে হবে। তখন যেহেতু এটা একটা ছোট্ট কমিউনিটি, অন্য জায়গায় চাকরি পেতে গেলে আমার সমস্যা হবে। তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু লেখা যায় সত্যি অভিজ্ঞতাটা, কারণ ওই যে সাংবাদিক মানেই সবার কাছে হয়তো সত্যিটা তুলে ধরবে, অন্যরা তুলে না ধরলেও সাংবাদিকদের উপরে দায়টা একটু বেশিই থাকে, সেই জায়গা থেকে তুলে ধরেছি। আমি শেষ করবো আমার কথা শুধু একটা কথা দিয়েই। এই লেখাটা লিখতে গিয়ে আমার যে অনুভূতিটা হয়েছে, আমি আসলে এরকম কোনো সংকলন দেখতে চাই না। আমি নারী, আমি পেশাজীবী, এইরকম ভাবে আমার যাতে বলতে না হয়, আমি সেই রকম একটা সমাজ চাই। আমি চাই আমি মানুষ হিসেবে সমাজে বাস করব, সেই হিসেবে চাকরি করব, সব অধিকার একজন মানুষ হিসেবে পাবো। আমার যাতে, বা আমার কেন, কোনো নারীরই যাতে আমি নারী বলে বিশেষ কোনো সুযোগ না পেতে হয়। দুঃখের বিষয় হচ্ছে এই 2026 সালে এসেও আমাদেরকে বিশেষভাবে বলতে হয়, অপছন্দ হলেও বলতে হয়, এই ধরনের সংকলন আমাদের বের করতে হয়, কারণ আমরা এখনো উন্নত হতে পারিনি। আমরা হয়তো অনেক এগিয়ে গেছি সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে, অনেক কিছু হাতের মুঠোয় চলে এসেছে আমাদের প্রযুক্তি, কিন্তু মানসিকতায় এখনো কিন্তু আমরা উন্নত হতে পারিনি। আমি আমার অভিজ্ঞতা লেখার চেষ্টা করেছি, এবং আমি সবসময় স্বপ্ন দেখি আজ হোক কাল হোক একদিন নিশ্চয়ই আমাকে আর কখনো লিখতে হবে না আমি নারী, আমি পেশাজীবী। ধন্যবাদ। আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে সংকলনগুলো, সেই সংকলন 5টি সংকলনের একটা বক্স
তো আমি আমাদের আজকের যে অনুষ্ঠানের সভাপতি ইফতেখারুল ইসলাম, ওনাকে বলবো যে আমাদের আজকে যে প্রধান অতিথি আমাদের সবার শ্রদ্ধেয় স্যার, এবং সময় প্রকাশনের কোনো অনুষ্ঠান স্যার থাকে মানে আমি মনে করি সেটা আমার আশীর্বাদ। অনুষ্ঠান যেরকমই হোক, অনুষ্ঠান যাই হোক, লোক যাই থাকুক, যেটারই অনুষ্ঠান হোক, স্যার উপস্থিত থাকলেন মানে আমার উপর একটা আশীর্বাদ বর্ষিত হলো। তো আমরা ওই বইয়ের যে আনুষ্ঠানিকতাটা বলতেছিলাম সেটা আমরা এখন করতে চাই। এই শুভ, এদিকে শুভ। একটা বক্স আমার হাতে তো। আমি আরেকটু আনুষ্ঠানিকতা ছবি তোলার আগে আরেকটু করে নিই। সেটা হচ্ছে যে আরো 4টা বক্স স্যারের হাত দিয়ে আমাদের সম্পাদকদের হাতে স্যার দিবেন। স্যার এটা এটা আপনার থাকুক, এইগুলো একটা একটা করে স্যার আপনি প্রথমে ইফতেখার ভাইকে দেন, তারপরে এটা হাতে রাখেন। আমরা একটু পরে ফটো সেশন করবো, সুতরাং এবার মুস্তাফা কামাল। এটা না, ওই এই যে লেখক লেখাকে বইগুলো আমি আগে আপনাদের বলেছি যে এই যে আমি আগেই বলেছি যে আনিসুল হক এবং মেরিনা ইয়াসমিন দেশে নেই, এগুলো ওই দুইটা দিতে পারছি না স্যার। এবার স্যার আমরা একটু স্যার বইগুলো সব হাতে নিয়ে একটা একটা আমরা হাতে নিই। হ্যাঁ, বই কি ভালো লাগবে। আমরা বিনা পয়সায় মডেল হয়েছে, সুতরাং আপনারা ছবি তুলছেন, এই সুযোগটা হাতছাড়া করবেন না। অনেক দূরে একটু দূরে তাকান। ওকে ভাই, করতে পারি। থ্যাংক ইউ। সংকলন সম্পাদনা করা খুব চ্যালেঞ্জিং ছিল। তো আমি নারী পেশাজীবী, এটা সম্পাদনাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তো স্নিগ্ধা বাউল মূলত একজন কবি, এমনি শিক্ষিকা, সরকারি কলেজের শিক্ষক, বিসিএস শিক্ষা ক্যাডারের মানুষ, কিন্তু সে কবি। সে কবিকে দিয়ে আমি গদ্য সংকলন করিয়েছি। তো এখানে তার অভিজ্ঞতাটা তো শুনতেই হয়। স্নিগ্ধা বাউল। শুভ সন্ধ্যা। আমি স্নিগ্ধা বাউল, বাংলা পড়াই আর কবিতা লিখি। আসলে ক্লাসে অনেক কথা বলি, কিন্তু স্যারের সামনে কথা বলতে আসলে গলা কাঁপছে। একটু স্যার একটু সাহস নিয়ে গেছি। ফরিদ ভাইয়ের সাথে আমার এর আগে অনেক কাজ করেছি, এবং ফরিদ ভাই নিজেও খুব সাবলীলভাবে কাজ করতে পছন্দ করেন, এবং আমারও মনে হয় যে আমি একটু খুঁতখুঁতে হয়তো। তো যখন ফরিদ ভাই আমাকে বললেন যে এরকম সংকলন প্রকাশিত হবে, তো আমি নারী, আমি পেশাজীবী, এরকম একটি সংকলন হবে, তো আমি সাংবাদিক শাকিলার মতো একদম সেম প্রশ্নটাই করলাম যে এটা কেন
আলাদা। তো তখন আমি নিজে নিজে ভাবলাম যে আসলে তো সময়টা এখনো তেমন হয় নাই যে আমি মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আমার পরিবার সহ আমাকে ঠিক ওইভাবে বিবেচনা করছে, আর পাঁচজন মানুষকে যেভাবে বিবেচনা করছে আমাকে তো সেভাবে বিবেচনা করার মতো পরিস্থিতি অন্তত পক্ষে অফিসগুলা বা কর্মক্ষেত্রে নারীর জন্য হয়ে ওঠেনি। তাহলে কেন আমি দায়িত্বটা নিব না? আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমি সরকারি চাকরি করছি প্রায় আজকে 15 বছর। ক্লাসরুমের বাইরে আমি এখন ডেপুটেশনে কাজ করছি, যার কারণে দাপ্তরিক যে কোলাহল এবং দাপ্তরিক কর্মজগতে যে ধরনের ডিপ্লোমেসি কূটনৈতিক অবস্থা বিরাজ করে তার ভেতর দিয়ে প্রতিনিয়ত যেতে হয় এবং দিন শেষে মনে হয় যে বেতন পাচ্ছি, এটাই মনে হয় অনেক, আর সবকিছু চোখ বন্ধ করে ভুলে গেলাম। আমার চাকরি জীবনের শুরুতে আমার একজন সহকর্মী বলেছিলেন যে যখন কলেজ গেট থেকে বের হবে কলেজটাকে একদম পেছনে ফেলে চলে যাবে, অন্যথায় টিকে থাকতে পারবে না। অর্থাৎ মানে এই যে প্রতিকূলতার যে বিষয়টা, এটা 15 বছর ধরে আমি করছি। সেটা শুধুমাত্র যে পুরুষ পাত্রই আমার সাথে করছে তা না, অন্য নারী সহকর্মীও কিন্তু আমাকে বিব্রত করছে এবং শুধুমাত্র নারী বলেই করছে। পোশাক থেকে শুরু করে কথা বলা পর্যন্ত, দেখতে ভালো হওয়া থেকে শুরু করে দেখতে ভালো না হওয়া পর্যন্ত, এগুলো তো খুব সহজ একটা বিষয়। তো এরকম গল্প বললে আসলে অনেক গল্প বলা যাবে, কিন্তু এই সংকলনের সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমি যেটা দেখলাম যে এখানে আসলে সবাই সফল। যারাই গল্প লিখেছে, যারা নিজেদের আত্মজীবনের অংশকে আর কিছু অংশকে আমাদের সাথে শেয়ার করেছে, সেখানে আমি দেখেছি যে সবাই মোটামুটি সফল। যদি সফল না হতো তাহলে কি হতো? তাহলে কি এই সংকলনের ভেতর আসতো? আমি ফরিদ ভাইকে বললাম যে ফরিদ ভাই বাক্য শব্দ এগুলো নিয়ে না হয় আমি কাজ করলাম, কারণ বাংলা সাহিত্যের ছাত্রী এবং শিক্ষক হিসেবে আমাদের কাছে একটা গল্প প্রচলিত ছিল যে কয়েকজনের লিখা নিয়ে একটা ফরমেটেড ভাষায় কিছু একটা লিখে দিলেই মনে হয় সম্পাদনা হয়ে যায়। অনেকে শুনেছি ভেতরে পড়েও না আসলে কি আছে। তা বললাম যে আমি ওইভাবে কাজ করবো না, আমি প্রতিটা লিখাই পড়বো। ফরিদ ভাই আমাকে বললেন যে আপনার সম্পূর্ণ স্বাধীনতা, আপনি যদি মনে করেন যে কোনো লেখা আপনি বাদ দিবেন সেটা বাদও দিতে পারেন। আমি বললাম যে না, আমি প্রতিটা লেখা পড়েছি এবং আমি একটা শব্দ বাদ দিব না। যদি কোনো বাক্য অপূর্ণ থাকে, বাক্যটাকে সংশোধন করতে হয়, বানানের কোনো জায়গা পরিবর্তন করতে হয়, সেটুকু আমি করব। কিন্তু যে সাবলীল ভাষায় একেবারে, আমি বলবো না যে এখানে সবাই পেশাদার লেখক নয়, একেবারে অপেশাদারিত্বের জায়গা থেকে জীবন বাস্তবতাকে এত রূঢ়ভাবে যারা তুলে ধরেছে, তাদের একটা লাইন একটা শব্দ সম্পাদক হিসেবে কাটার কোনো কোনো কি বলে এটাকে, যে আমার সাহস অন্তত পক্ষে ছিল না এবং অধিকারও ছিল না। আমি একটা লাইন একটা শব্দকে ওইখানে বাদ দেওয়ার চেষ্টা করিনি এবং কখনো কখনো এমন হয়েছে যে আমি আসলে লেখাগুলো করে কেঁদেছি। কেন জানি না, মানে মনে হয়েছে যে এই ট্র্যাজেডিটা তো তার জীবনে ঘটে গেছে, আমার অন্তত পক্ষে হয় নাই। সেই জায়গা থেকে আমার খুশি হওয়ার কথা, কিন্তু তা হয়নি। আমার হৃদয় ছুঁয়েছে, আমার মন ছুঁয়েছে, কখনো কখনো আমার শরীরও ছুঁয়ে গেছে। আমি কেঁপে উঠেছি যে এরকম পরিস্থিতির ভেতর দিয়েও মানুষ যায়, মেয়ে মানুষ যায়। সুতরাং আর লম্বা করে লাভ নেই। তারপর আমার মনে হয়েছে যে এখানে যাদের লেখা আসলে প্রকাশিত হয়েছে সবাই প্রতিষ্ঠিত হতে পেরেছে বলেই হয়তো তাদের গল্পগুলো তারা এত সাহস করে এত সুন্দর করে লিখতে পেরেছে। কিন্তু যারা প্রতিষ্ঠিত হতে পারেনি, যারা আজও সংগ্রাম করছে এবং আরো কিছু আমার মনে হচ্ছে একটু উপর শ্রেণীর পেশাদারিত্বের জায়গা থেকে একটু নিচে নামলেও একটু ভালো হতো। যারা লিখতে পারে না, কেউ যদি তাদের হয়ে লিখে দিতে পারতো তাহলে আমার সংকলনটা হয়তো আরো সমৃদ্ধ হতো।
এই সংকলনে যত ভুল ভ্রান্তি সমস্ত আমি নিজে মাথা পেতে নিচ্ছি, আর যত সফলতা সব ফরিদ ভাইয়ের। সবাই ভালো থাকবেন, আমাদের একটা হাততালি দেন। আরেকটা বিষয় স্যার, আমি পেশাজীবী হয়ে ওঠার পেছনে যার গুরুত্ব সবচেয়ে বেশি, আমার মা এখানে আছেন উপস্থিত। আমি মাকে একটু দাঁড়াতে বলি। উনি না হলে আসলে আমি আজকে স্নিগ্ধ বন্ধ হয়ে উঠতে পারতাম না। উনি হয়তো আমার মতো পেশাজীবী না, কিন্তু আমার মতো পেশাজীবী তৈরি পেশা ওনাদের উপর আছে। আমি আমার মাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের আমার সমস্ত কার্যক্রম আমি আমার মাকে উৎসর্গ করছি। সবাই ভালো থাকবেন। স্নিগ্ধা যেরকম বললো, আমাদের প্রিয় বন্ধু আমার এই সংকলনটি সম্পাদনা করেছেন ইফতেখার ভাই। উনি 3 বার পড়েছেন এবং উনি ওনার সম্পাদকীয়তে লিখেছেন যে আমি 3 বার পড়েছি কিন্তু কখনোই বিরক্তি লাগেনি, লেখাগুলো এত ভালো। তার মধ্যে বা অনেক আছেন যারা একেবারে নতুন লিখেছেন, এরকমও আছেন অনেক। আর ওই পেশাজীবী নারী নিয়ে যেরকম গল্প বললাম যে অনেক পুরুষ লেখা পাঠিয়েছিলেন, সেরকম আপনার আমার সন্তান আমার স্বপ্ন এখানেও খুব ইন্টারেস্টিং হয়েছে। সেখানে বেশ কয়েকটা লেখা এসেছে, লেখা প্রকাশনা করতে করতে অনেকদিনের অভিজ্ঞতা হয়েছে, তো বুঝতে পারি লেখা দেখেই মনে হলো যে কিছু একটা সমস্যা আছে। তো আমাদের ইমেল টেলিফোন যোগাযোগ করলাম, তো একজন লেখিকা তো উনি ঢাকার বাইরে দক্ষিণবঙ্গর একটা কলেজে লেখাপড়া করছেন, কলেজের শেষের দিকেই লেখাপড়া করছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার বিয়ে হয়েছে? বললেন না। বললাম তাহলে আপনি আমার সন্তান স্বপ্ন এটা তো সে লিখেছে। যাই হোক, তো আরেকজন ছেলে, ওটা পর আমি কি বললাম যে এই ছেলের লেখাটা আমি বাদ দিব। বললাম না, বাদ দিয়ে না। তো সে মাত্র এইচএসসি পড়ে, কিন্তু ওর সন্তানেরটা নেই, প্রিয় বন্ধু নিয়েছে, বাবা মা নিয়েছে। লেখাটা নিলাম এ কারণে যে এই বয়সে এত পাণ্ডিত্যপূর্ণ লেখা লিখেছেন যে ইফতেখার ভাইয়ের মতো সম্পাদক, আমি বলি যে ইফতেখার ভাইয়ের মতো সম্পাদক যদি বাংলাদেশে থাকে তাহলে বছরে 10টার বেশি বই বেরোবে না, উনি বইয়ের অনুমোদনই দিবেন না যে এটা লেখাই হয় নাই। তো এরকমও অনেক আছে। তো আমাদের, আমি আগে বলেছিলাম যে আরেকটা খুব চ্যালেঞ্জিং সংকলন হচ্ছে তারুণ্য। হ্যাঁ, তো এই তারুণ্য আছে। আমি একটু বলি, আমি ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে দেখে আমার মনে হলো যে এটার সম্পাদক তো একজন আছেন, কিন্তু সম্পাদক পরিষদের যারা ছিলেন তারা কিন্তু খুব পরিশ্রম করেছেন। তো এখানে আছে জাহিদ, আছে জাহিদ বা জাহিদ, তোমার জাহিদ পুরো নামটা জাহিদ, তুমি একটু দাঁড়াও। এই সম্পাদনা পরিষদের একজন। আর মেধা রোশনান সারোয়ার, মেধা একটু দাঁড়াও, এই সম্পাদনা পরিষদের একজন। আর ভাই আমার দিকে তাকান, আমিও একজন, আমিও ছিলাম, কিন্তু আমরা এই 3 জন প্রাথমিক কাজগুলো করতাম। তারুণ্য যে সংকলনটা সেটা সম্পাদনা করেছেন মোস্তফা কামাল। তো ওনাকে তো আপনারা চিনেনি, উনি দীর্ঘদিনের সাংবাদিক সম্পাদক। তো ওনার অভিজ্ঞতা থেকে এই সংকলনে সংক্ষিপ্তভাবে শুনি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা শ্রদ্ধা স্যার এবং সভাপতি। সময় প্রথম যখন শুরু করে মানে আমি একটু অবাকই হয়েছিলাম যে এরকম 35 বছর পূর্তি উপলক্ষে 35টি বই, এটা অন্য কোনো প্রকাশনা সংস্থা এই ধরনের উদ্যোগ নিয়েছে কিনা আমার সন্দেহ আছে, মনে হয় নাইনি। হয়তো তারা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া এটা সেটা এগুলি দিয়ে হয়তো ইয়ে করে, কিন্তু এরকম একটা সৃজনশীল কাজ, এই জন্য আমি ফরিদ ভাইকে মানে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এরকম একজন সৃজনশীল মানুষ, একজন প্রকাশনা সংস্থার এরকম একজন সৃজনশীল মানুষ আমরা পেয়েছি, যে কারণে আমরা দেখি প্রতি বছরই তারুণ্যের গান ফরিদ ভাই করেন। প্রতি বছরই তরুণদের বই তার বেশি থাকে, এটা একটা বিশেষ দিক। এবং অনেক লেখক মানে উঠে এসছেন তার এই 35 বছরে, তার মধ্যে অনেক নামি দামি লেখকও আছেন। তো আমি এমনিতেই আসলে স্বপ্নবাজ মানুষ, আমার বই আছে একটা স্বপ্নবাজ। আমি ধারাবাহিকভাবে লিখতাম তখন কালের কণ্ঠের দায়িত্বে।
তখন এটা বই আকারেও বেরিয়েছিল। এবং আরেকটি হয়তো অনেকে বলতে পারেন যে অনেক বেশি স্বপ্নবাজ আপনি, সেটা আমি আমার বাচ্চাদেরকে হার্ভার্ডে দেখাতে নিয়ে গেছিলাম, হার্ভার্ড ইউনিভার্সিটি, যে আমার 2 ছেলে মেয়েকে, তারা তখন ছোট, একজনের 12-13, আর একজনের মানে তার চেয়ে 3 বছরের ছোট এরকম। তো দেখাতে নিয়ে গেছিলাম একটা ভীষণ দেওয়ার জন্য, যে একটা স্বপ্ন, একটা মানে এরকম একটা স্বপ্ন দেখানো যে মানুষ চাইলে, স্যার যেরকম বলেন মানুষ তার স্বপ্নের সমান বড়, সেরকম একটি স্বপ্ন। আমি মানে স্যারের এই মানে এই স্লোগান, এই 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 স্বপ্ন, এটাকে আমি নিজেও ধারণ করি। আমি এবং যখনই একটু হতাশ হই, আমি স্যারের বক্তৃতা শুনি, মানে তার লেকচার শুনি ইয়েতে গিয়ে, ইউটিউবে গিয়ে। সত্যি এটা আমি করি, কারণ তখন ইন্সপায়ার হই। কারণ আমি একজন গ্রামের মানুষ, একদম গ্রামের, সেখান থেকে উঠে এসে একজন জুনিয়র, মানে একজন শিক্ষানবিশ রিপোর্টার থেকে আমি সম্পাদক হয়েছি। কাজী স্ট্রাগল গুলো আপনারা যদি চিন্তা করেন একটা মানুষের, যে একজন সম্পাদক হওয়া একদম পেশাদার, 36 বছরে এই সম্পাদকের দায়িত্ব, আমার আরো আগেই পেয়েছি দায়িত্ব, কালের কণ্ঠের দায়িত্ব পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে ফরিদ ভাইয়ের এই লেখাগুলি, এবং আমার কোনো মামা চাচা খালু এটা নাই, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ আমার জন্য কোথাও কোনো তদবির করেনি, এবং আমি কোনো চাকরির জন্য দরখাস্ত করিনি। আমাকে ডেকে নিয়ে চাকরি দেওয়া হয়েছিল, এবং আমি আমার পদ পজিশন আমার কাজ দিয়ে প্রমাণ করেছি। তো ফরিদ ভাই যখন এইটা বললেন, যে আমি আগের সংকলনে লিখেছিলাম আমার স্কুল জীবন, তো এরপরে ফরিদ ভাই এইটার সংকলনে একটা লিখতে বললেন, সেটা আমার বাবা আমার মা, সেটা আমি লিখেছি। এবং আবার একটা সম্পাদনার দায়িত্ব যখন দিলেন, আমি সত্যিই খুব মানে কৃতজ্ঞ যে তার প্রতি, যে এরকম একটা বিষয়ের উপরে আসলেই যেই লেখাগুলি, আমি প্রত্যেকটা লেখা খুব মনোযোগ দিয়ে পড়েছি। এবং তরুণরা যে এত সুন্দর লিখতে পারে, এবং তারা যে সত্যিকার অর্থেই স্বপ্নবাজ, এবং বাংলাদেশের প্রত্যেকটা তরুণের মধ্যে একটা একটা মানে হিমালয় জয়ের একটা স্বপ্ন আছে। এই স্বপ্নগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই স্বপ্নগুলোকে যদি আমরা মানে সঠিকভাবে তাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারি, মানে তারাই তাদের পথ দেখবে, কিন্তু তাদেরকে একটু সহায়তা করা, এই সাপোর্টগুলি যদি আমরা দিতে পারি, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা অন্য জায়গায়, অন্য মানে ইয়াতে উত্তীর্ণ হবে, যেটা আমরা আসলে নিজেরাও ভাবি না। আমরা যেমন 24 দেখেছি, সেরকম একটা আরো বিস্ময়কর কিছু ঘটবে, সেটাও আমরা হয়তো দেখব। ধন্যবাদ সবাইকে। কথা শুনি, যদি আমি জানি যে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের এক বৃহৎ অংশ স্যারের আকর্ষণে এসেছেন, স্যারের নামটা কার্ডে দেখে এসেছেন, এবং তারা খুবই অপেক্ষা করছেন যে স্যার যদি কিছু বলেন আর কি। তো আমরা, আপনি স্যার বসেছেন। ডাক্তার আমাকে একটা লাঠি ধরিয়ে দিয়েছে, তো ওটা মোটামুটি একটা শো। তো আজ পর্যন্ত আমার ওই লাঠি কোনো কাজে লাগে নাই, কিন্তু সবার ধারণা যে লাঠি যেহেতু হাতে আছে, আমি নিশ্চয়ই দাঁড়াতে পারি, কেমন আমাকে বসতে হয়। তো এখানে এসে প্রথমেই শুনলাম যে ছোটরা কিছুই, ছোটদের কেউ বিশ্বাস করে না, তাই না? কিন্তু আমার মনে হয় যে রাজা ন্যাংটো বলে চিৎকার করেছিল কে? ছোটই বিশ্বাসযোগ্য, কেমন? ছোটই বিশ্বাসযোগ্য, কারণ সে পৃথিবীকে চেনে না, ভালো মন্দ এসব সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে হৃদয়ের থেকে যা সে অনুভব করে সেই কথাটাই সে বলে। তো এই জন্য তারুণ্য খুব গুরুত্বপূর্ণ একদিক থেকে, যদিও তরুণের
বিখ্যাত তরুণ পৃথিবীতে খুব কম, বিখ্যাত বৃদ্ধ পাওয়া যায়। আমি এক জায়গায় এটা বলার চেষ্টা করেছি যে গোলাপ ফুল যখন ফোটে একদম, বা কোনো ফুল যখন ফোটে পরিপূর্ণ, লোকে বলে যে এটা হচ্ছে ফুলের যৌবন, একদম পরিপূর্ণ বিকশিত। কিন্তু আমার মনে হয় যে ওটা ফুলের যৌবন নয়, ওটা ফুলের পার্থক্য, তাই না? সে একদম মৃত্যুর সামনে এসছে, সেই জন্য সে পরিপূর্ণ হচ্ছে। Come along with me, the best is yet to be. Huh? The last of life for which the first was made. The last of life for which the first was made. তো সুতরাং একদিক থেকে বার্ধক্য খুব গুরুত্বপূর্ণ, আরেক দিক থেকে তারুণ্য গুরুত্বপূর্ণ, তার সত্যচারণ। আমরা তো পারি না। ওই যে শোনা গেল যে চাকরি জীবনে কে কি একটু অভিজ্ঞতা বলো, আর তো পারে না। কেমন বলতে ইচ্ছাও করে, আবার বললে যে চাকরি থাকে না, এটা হচ্ছে একটা মুশকিল। সরি। তো আমরা কেইবার সত্য কথাটা বলতে পারি? সত্য কথাটা বলা একটা অসাধ্য বিষয়। কেমন আমরা পুরুষরাই কি পারি, নারী তো আরো শিকল বাঁধা। কেমন আমরা পুরুষরা, একটা আমাদের এক অফিসার ছিলেন, তাকে দেখলে আমার খুন করতে ইচ্ছে করত। আমি কি বলতে পারবো যে আপনাকে স্যার, দেখার সাথে সাথে আমার মধ্যে একটা খুনি জেগে ওঠে, তাহলে আমার চাকরি থাকতো না। আমি বলবো না, কোনো মানুষই ফ্রি না। ফ্রি মানুষ মানে একেবারে এক্সেপশনাল মানুষ। কেমন যে শিশু, সে ফ্রি, যে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় করে না একমাত্র সত্যকে ছাড়া। কেমন এরকম মানুষ পাওয়া যায়, অনেক মানুষ পাওয়া যায়, আছে। কেমন ওই যে কালকে আমাদের ক্লাসে খুব আলোচনা হয়েছিল যে ম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি। কেমন ম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি। তো যা হোক, এই যে প্রতিভার পরিচয় দিয়েছে বলে শুনতে পেলাম, যখন আর কিছুই পাওয়া যায় না, তখন প্রতিভাই মানুষের একমাত্র বশ। কেমন আমাদের নতুন কিছু দিতেই হবে, নাহলে তো বিক্রি নাই। পুরনো জিনিস নিয়ে ভালো কিছু করা তো বেশ কঠিন কাজ। সুতরাং কনস্ট্যান্টলি নতুন জিনিস আমাদের আবিষ্কার করতে হয়, খুঁজে বের করতে হয়। এটা ক্যাপিটালিজমের যুগ। কেমন এখানে যত নতুন, তাই না, যত গ্রাহক, যত চাহিদা, সেটা পূরণ করতে হবে। সেই জন্য এই যুগে অনেক বড় জিনিসও হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধারা শেষ পর্যন্ত এখন তো মরতেই বসেছে। তো যা হোক, আমি সবাইকে অভিনন্দন জানাই। ফরিদকে নিয়ে হাসাহাসি করলেও অভিনন্দন জানাই যে নতুন জিনিস বার করার চেষ্টা করেছে, এবং ইত্তেফাক সম্পাদক
ও আর কিছুদিন আগে জন্মালে আমার কোনো বই বের হতো না। তো তাকেও ধন্যবাদ যে একেবারে ও কোনো কিছু ছাড় দেয় না। কেমন আমরা যেরকম ঠিক আছে ঠিক আছে, কারণ প্রকৃতি তো অত কঠোর না, তাই না? এই প্রকৃতির মধ্যে একটা নির্মম আইন আছে, নিয়ম আছে, ওর বাইরে প্রকৃতি কখনোই কাউকে যেতে দেবে না। কিন্তু ওর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। মানে আমরা যখন হাটে একটা মাঠের মধ্যে দিয়ে আমরা যখন যাই, আমাদের মাঠে অনেক সময় লেখা থাকে না যে মাঠের মধ্য দিয়ে হাঁটিবেন না, তাই না? ওই দেখার সঙ্গে সঙ্গে বাঙালির তাবৎ পৌরুষ, হ্যাঁ, বা বীরত্ব, পৌরুষ বললে তো আবার পুরুষ বোঝায়, কিন্তু নারীরাও তো আজকাল ভীষণ সাহসী। সুতরাং বিপ্লব, তার মধ্যে বিপ্লবী জেগে ওঠে। যদি হাঁটিতে হয় তাহলে এই মাঠের মধ্য দিয়ে হাঁটি। হ্যাঁ, এখন যদি আমাকে মাঠের মধ্য দিয়ে হাঁটতে চাই, তাহলে পরে আমি কেন হাঁটবো? রাস্তাটাকে ছোট করে আনার জন্য, তাই না? স্ট্রেট লাইন হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট, হ্যাঁ, শর্টেস্ট ডিস্টেন্স। সুতরাং আমাদের এই যে রাস্তাটা পার হবো ভিতর দিয়ে, ওটা তো স্ট্রেট হওয়ার কথা। কিন্তু আপনারা দেখবেন যে রাস্তার একটা মাঠের মধ্য দিয়ে যে রাস্তাগুলো আছে, ও রাস্তাগুলো আদৌ স্ট্রেট না। ওই রাস্তাগুলো একটু মনে হয় একটা নেশাগ্রস্ত মাতাল জ্যোৎস্নার আলোকে এরকম এরকম করতে করতে এখান দিয়ে গিয়েছিল। তো মানুষের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি একটা এলিমেন্ট আছে, তবে ওটা আবার বেশি থাকা খুবই খারাপ। তার চাইতে কঠোরতাই ভালো। হ্যাঁ, কঠোরতাতে ভুল অন্তত কম থাকে, কারণ আমার লেখার মধ্যে অজস্র ভুল থাকে এবং ওরাতে পড়ে সবসময় দেখা যায় যে আমি আত্মনাদ করে উঠছি যে বাবা রে বাবা, কি ভুল যাচ্ছিল লেখা। আচ্ছা, তো উনি তো প্রফেসর মানে আমার পাশের বাসায় একজন সায়েন্টিফিক অফিসার থাকতেন, অ্যাটমিক এনার্জি কমিশন। তো সায়েন্টিফিক অফিসারের এক ছেলে ছিল, সে ছেলে অসম্ভব স্মার্ট না, চালাক, অসম্ভব চালাক। এরকম চালাক ছেলে আমি খুব কম দেখেছি। এবং পরবর্তীকালে সে দেশের শ্রেষ্ঠ স্মাগলার হয়েছে। শুধু ডিরেকশনটা ভুল করেছে। ও যদি ওই ডিরেকশনে না যে এই ডিরেকশনে যেত, তো সে আমরা তখন একদম সেই 60-এর দশকের তরুণতম লেখকদের আন্দোলন আমার বাসায় সবাই আসছে, সব সময় হই হই রই রই, হা হা হো হো, এগুলো চলছে। ওর একটা সন্দেহ হয়ে গেছে যে তার বাবা তো সায়েন্টিফিক অফিসার, তোর বাবার চাইতেও বড় কিছু নাকি আমি। একদিন সে এসছে আমার বাসায়, এটা না হ্যাঁ এরকম করছে যেন সে কোনো উদ্দেশ্য তার আসেনি, এমনি গান গাইতে এসছে। হচ্ছে ভালো। তারপরে হঠাৎ বলে যে, আচ্ছা চাচা, অফিসার বড় না প্রফেসর বড়? কেমন আমি প্রফেসর আর ওর বাবা
অফিসার, আমি তখন প্রফেসর না, আমি তখন লেকচার। কেমন? তো তা আমি বললাম যে অফিসার বড়। সে বলে কি, তার মধ্যে দিয়ে আবার সাইন্টিফিক। আমাদের যারা বিসিএস অফিসার হয় তারা কিন্তু একটু অফিসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে একদম ছাত্রদের সঙ্গে থাকা উচিত। হ্যাঁ, একদম সঙ্গে থাকলে প্রফেসরই থাকা উচিত, প্রফেসরের প্রফেসর থাকা উচিত। তো আপনি প্রফেসর এবং লেখিকা। হ্যাঁ, আর ওই যে বসে আছেন, কেমন নিজ শক্তিতে, ও আমরাই হলে কোনোদিন পারতাম না। কিষাণ ছাড়া চাকরি অন্তত আমার দ্বারা এটা সম্ভব হতো না। আপনি কি চাকরি করেছেন আল্লাহ জানেন। কেমন? তো এবং আমি কি করেছিলাম সেটা বলে শেষ করি। সেটা হলো যে গভর্নমেন্ট কলেজে প্রফেসর চেয়েছে। এখন আগের যুগে কলেজের মাস্টার মানেই প্রফেসর ছিল। তা আমি ভেবেছি যে আমাকে চেয়েছে, ন্যাচারালি। কারণ প্রফেসর চেয়েছে, আমি লেকচারার, তাও পার্ট টাইম। তা আমি ভেবেছি যে আমাকেই চেয়েছে, আমি তো অ্যাপ্লাই করে দিয়েছি। এবং ইনসিডেন্টালি দেখি যে আমাকে ডেকে বসেছে। যে দেখি যে আমাদের স্যারদের স্যার, তারা সব ওই বারান্দা দিয়ে ঘুরছে। আমাকে দেখে বলে, এই তুমি কি চাও এখানে? তো সেই রকম তো অ্যাপ্লিকেশন, তবুও আমাকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে। কিন্তু আপনি বিরাট ভাগ্যবান যে আপনার অ্যাপ্লিকেশন লাগে। আচ্ছা, যা হোক, এই কোনটা? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বাকিটা তো বলেই নাই। আমাকে যখন ইন্টারভিউতে ডাকলো, কেমন, তখন আমি লেখাপড়া নিয়ে একদম উন্মাদ ছিলাম। আমাকে যখন ইন্টারভিউতে ডাকলো এবং কোশ্চেন করলো, আর আমি তো উত্তর দিতে লাগলাম, তখন প্রায় ওই কি, হ্যাঁ, ভাইবা বোর্ডে কি নাম, পাবলিক সার্ভিস মেম্বাররা প্রায় উড়ে গেল। তখন চেয়ারম্যান বললেন, এই আমাদের এখন যেটা ডিজি অফিস, হ্যাঁ, তখন ডিপিআই অফিস ছিল। তো ডিপিআই এর যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল জালালউদ্দিন, উনি ওখানে ছিলেন। তাকে বললেন যে, জালালউদ্দিন সাহেব, এই ছেলেকে নিতে হবে। এখন পার্ট টাইম লেকচারারের পক্ষে প্রফেসর, এটা তো হয় না। এটা চেয়ারম্যানেরও বলা উচিত হয়, তাই না? তখন জালাল সাহেব বললেন যে, ঠিক আছে, দেখি এটা কি সম্ভব হবে, তাহলে তো আমাদের চাকরির কোনো ডিসিপ্লিন আমরা রাখতে পারবো। তো তবুও আমাকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে। And you are without application. Editor, বাবা রে বাবা, হ্যাঁ, আগের বাচ্চা। আচ্ছা, তা সবাইকে অভিনন্দন জানাই এবং আনন্দ জানাই যে আপনারা এই বইগুলো লিখেছেন। আশা করি 21-এর বই মেলায় বিক্রি হবে। কখন যে বই মেলা হবে কেউ জানে, তবুও কোনো এক কল্পিত বই মেলায় এই বইগুলো
বিক্রি হবে এবং সেই আনন্দ নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। কয়েকটা বই স্যার আপনার হাতে দাও। উনি ডিপটি হাই কমিশনার হিসেবে আছেন, ওইখান থেকে উনি সম্পাদনা করেছিলেন। আরেকজন দেশেই ছিলেন, কিন্তু উনি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন, সেই ইসে বোধহয় ঢাকার বাইরেই ছিল, যার জন্য আসতে পারেনি। এবং এটা নিয়ে তার খুব কষ্ট ছিল, যে কষ্টটা এই জন্য ছিল যে স্যারের সাথে আমার ছবি তোলা হলো না একসাথে দাঁড়িয়ে। তো এবারে যে 5টি সংকলন, তার একটি উনি লেখিকা, উনি লিখেছেন, সুতরাং এবার তাকে স্যারের সাথে ছবি তোলার সুযোগ আমি দিতে চাই। এটা আমি নারী আমি পেশাজীবী সংকলনের লেখিকা বা লেখক নিশাত সুলতানাকে আমি ডাকছি স্যারের হাত থেকে বই নিতে এবং স্যারের সাথে ছবি তুলতে। আমি নারী আমি পেশাজীবী, হ্যাঁ এই বই। তবে ওনার উচ্চতা দেখে মনে হয় নর হলেই ভালো। আপনি ওই দিকে দাঁড়ান, ওইটার সামনে দাঁড়ান, ছবিটা ভালো আসবে। এই একটা মেধা একটা ভালো দেখে ছবি তুলো। তুমি বসে ছবি তুলো। এখানে প্রথমে যখন ওই 5টি বই নিয়ে হাতে তুলে ছবি তুলি, তখন আমি একজন মহিলাকে ডেকেছিলাম, এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিলেন। তো আমাদের এখানে একজন অতিথি এসেছেন, এসে ঢুকেছেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার নাম হচ্ছে সাজ্জাদ শরীফ। উনিও এসেছেন কোনো মহিলার কারণে, এতে কোনো সন্দেহ নেই। আমি এখন সেই মহিলাকে ডাকছি স্যারের হাত থেকে, আমি নারী আমি পেশাজীবী লেখিকা আসফিয়া আজিম। আসফিয়া আজিম স্যার, সাজ্জাদ এর জন্যই আসছে আর কি, আমার জন্য আসে নাই। আমি নারী আমি পেশাজীবী। এই নারীকে তো আমি চিনি। বলেন আপনার স্টুডেন্ট। স্কুলের বই পড়া বিশ্ব সাহিত্য কেন্দ্র সবসময় ভালো জায়গা। আমি তারুণ্যের দুই একজন লেখককে ডাকবো, একদম জারিন আনান খন্দকার, তারুণ্যর একটা বই। জুবাইর ইবনে কামাল কি আছে না রাগ করে চলে গেছে? রাগ করে চলে গেছে, বই দেয়নি বলে না। আচ্ছা ঠিক, আমি একে ফাহমিদা ফারুক তারুণ্যের প্রতি সংকলনের অন্তত 2জন করে যদি ডেকে দিতে পারি স্যারের হাত দিয়ে। তারুণ্য নিয়ে আজকাল বিরাট আন্দোলন এবং জয়। স্যার আমরা যখন এটা পরিকল্পনা করেছি তখন এগুলো এরকম আন্দোলন হয়নি না, এগুলো স্যার হয়নি, আমরা করেছি। আমি আপনাদের শুরুতেই বলেছি যে আমার সন্তান আমার স্বপ্নের যে সম্পাদক, আমাদের অন্যান্য লেখক যারা আছেন তাদেরকে সম্পাদকের বই তুলে দিবেন। তো সুতরাং আমি একটু এখান থেকে যদি একটু বেশি দিতে পারি আর কি স্যারের হাত দিয়ে, খুব ভালো হয়। আমি নাজিয়া নওরিনকে ডাকছি। নাজিয়া নওরিন, আমার সন্তান আমার স্বপ্ন। একটু হাতটা নেই। ফারহানা মান্নানকে আমি দেখেছিলাম। ফারহানা মান্নান কি আছেন? আমি দেখেছিলাম, আমার আছেন না বেরিয়ে গেছেন আবার? ফারহানা মান্নান, এটা আমি আমার সন্তান আমার স্বপ্ন, উনি বা ওনার সন্তানকে সাথে নিয়ে এসেছেন। তানিয়া আফরোজ কি আছে? না, তানিয়া আফরোজ নাই। সালমা বেগ, আমার সন্তান আমার স্বপ্ন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দিব না? আমি আমি ভুলে গেছি। পেয়ে যাবো। আমি নারী, আমি পেশাজীবী। আমি একজন নারীকে এখানে ক্যামেরা নিয়ে খুব এগিয়ে আসতে দেখছিলাম, যদিও তাকে আমি এত ক্যামেরাম্যান হিসেবে দেখিনি কখনো। খাদিজা রহমান, খাদিজা রহমান ক্যামেরাম্যান হিসেবে আজকে দেখলাম, আমি এমনিতে দেখিনি। সে স্যার লিখেছে আমি নারী, আমি পেশাজীবী। এই জন্য স্যার একটা বই দেই। ভেতরে ছিল। আমাদের সম্পাদকরা কিন্তু মাঝে মধ্যে প্রকাশকের উপর দিয়ে দারুণ ভাবে ছড়ি ঘোরায়, বুঝলেন? তো এখানে একজন সম্পাদক আছেন, তো একজন লেখিকা আমি নারী, আমি পেশাজীবীতে ওনার নাম হচ্ছে সুফিয়া ইসলাম রানী। রানী, তো আমার সম্পাদক বললো রানী কেটে দিতে হবে। কেন ভাই রানী কেটে দিতে হবে কেন? রাজা থাকতে হ্যাঁ, বলে না রানী রাখা যাবে না। পরে আমি বললাম যে আমি অপারক, রানী কেটে দিলাম, এই আর কি। তো এইখানে সেই রানীকে আমি ডাকছি, আমি নারী, আমি পেশাজীবী। এইটা আমারই দিতে হবে। আর এখানে যে নারীর পেশাজীবীর বর্ণনা দিয়ে গেল দুর্দান্ত নারী শাকিলা জারিন। আমি নারী, আমি পেশাজীবীর মধ্যে নারী ছাড়া পুরুষ নাই, তাই কি করবো? সবচেয়ে বেশি লেখা এসেছিল যে সংকলন, সেটা হচ্ছে আমার মা আমার বাবা। আমার মা আমার বাবা। এখানে মোস্তফা কামাল একজন লিখেছিলেন, মোস্তফা কামাল, আমার মা আমার বাবা। তুরস্ক থেকে বাংলাদেশ। এই যে আমাকে একটু আগে কিন্তু স্নিগ্ধা খুব দোষারোপ করেছে যে নারীদের প্রাধান্য দিচ্ছি। আমি নারীদের ডাক বই না এখন। আমার স্ত্রী এখানে বসে আছে, ভাই বাসায় যাইতে হবে তো। আমার লেখিকা না তো। দীপু মাহমুদ এবার স্যার লেখা নেই, এটা নিয়ে খুবই পারিবারিক কলহ হচ্ছে। আমার বাবার আমার লিখিত আমার মা ও আপনি যাচ্ছেন কেন না? এটা কিন্তু অরিজিনাল দীপু মাহমুদ। দীপু মাহমুদ আপনারা ফেসবুকে সব এই ছবি দেখেন, আমি অনেক কষ্ট করে অরিজিনাল দীপুকে ডেকে নিয়ে আসছি। আমাদের স্নিগ্ধা বাউলের একটা লেখা আছে আমার মা আমার বাবা, খুবই সুন্দর লেখা, খুবই কাছে লেখা। তো তার ইচ্ছা তার মা এসে বইটা নিবে স্যারের হাত থেকে। আসেন প্লিজ স্যার। আমরা আরেকটা খুব ভালো সংকলন ছিল প্রিয় বন্ধু আমার, যেটা সম্পাদনা করেছিলেন ইফতেখারুল ইসলাম, প্রিয় বন্ধু আমার। সেখানে আপনার এই বইটা যারা নেবেন, সেখানে 33 জন বন্ধু তাদের লেখা দিয়েছিলেন, 33 জন। এবং শুরুতেই 5 জন বন্ধু আছে, যাদের প্রায় 5 জনকে আপনারা চেনেন, সেলিব্রিটি 5 জনই: শাইখ সিরাজ, ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগর এবং ইফতেখারুল ইসলাম। 5 জন একেবারে কিংবদন্তি তুল্য বন্ধু। তো আমি
পরস্পরই বন্ধুত্বই করেছে, কিন্তু যেহেতু আচ্ছা ওনারা কেউ নেই, আমি একে প্রিয় বন্ধু আমার থেকে আমি এখন দিতে চাচ্ছি শাহ আলম সাজু। কি আছে শাহ আলম সাজু? আর আপনি প্রিয় বন্ধু আমার, প্রিয় বন্ধু আমার লেখক স্যার, প্রিয় বন্ধু আমার। স্নিগ্ধা যদি বিচার না দেন আমার স্ত্রীর কাছে, তাহলে আবার আমি নারী দিয়ে শুরু করি। রাজলক্ষ্মী, প্রিয় বন্ধু আমার রাজলক্ষ্মী আছেন? প্রিয় বন্ধু আমার। আমাদের কোনো কোনো সংকলনে 33 জন 40 জন লেখক, সুতরাং সব জায়গায় একটু। আর ছয়টা ট্রেন কয়টায় ছাড়ে? এটা কি ভাই কেউ বলতে পারবেন? 6টা ট্রেন কয়টায় ছাড়ে? এটা একজন বলতে পারবে, কারণ উনি 7টার পরে ঢুকেছেন। আফরোজ, তানিয়া আফরোজ, আমার সন্তান আমার স্বপ্ন, তানিয়া আফরোজ। 7:15 ছাড়ে। 6টা ট্রেন 4:15 ছাড়ে। তানিয়া। আমরা এখন একটু সম্পাদকের মানে কি সভাপতির একটু বক্তব্য শুনি, তারপরে আমরা, কেন আমার ওই স্যার এবং আমাদের সভাপতি দুজনকে চলে যেতে হবে। হ্যাঁ, তার অধুরা অধুরা, আরে অধুরাকে না দিলে আবার আমাকে বাইরেতে পারবো না এর দিকে। মাস্তান সবেরা অধুরা যেন কি আছে এখানে আছে, আমি নারী আমি পেশাজীবী, এখন রাস্তায় বেরোতে পারবো না। অধুরা যান, আসেন আসেন, আমি নারী আমি পেশাজীবী। আর কে কে আমাকে এরকম ধমকি দিচ্ছেন ভাই? না, পুরুষ মানুষও ভয় পাই না ভাই, ওইগুলো হাত তুলে লাভ নাই। ও হো, সরি সরি সরি, আমি তো কেন্দ্রের থেকে বেরোতে পারবো না, রাস্তা তো অনেক দূরে। আমার একদম সময় লাগবে না স্যার, আমি এক্ষুনি শেষ করে দিব। অধুরা অধুরা যান। আর স্যার, আমার মা আমার বাবার মধ্যে, এটার মধ্যে বিশ্বাস, কোথায় বিশ্বাস, বিশ্বাস করবি ফারহানা। হ্যাঁ, আমার মা আমার বাবা, বাবা আগে না মা আগে, মা আগে বাবা, বিশ্বাস করবি ফারহানা। কি এত লিখছে? এটা অনেক লিখছে, সবচেয়ে স্বাস্থ্যবান বই এটা। এই যেন কিসে লিখেছে ওই সুমি? আমার, ও আচ্ছা, আমার মা আমার বাবার সম্পাদক যেহেতু নাই, সুতরাং এটাই চলে। আমার মা আমার বাবা, এটা একজন স্যার সুমি শারমিন, একে স্যার না দিলে হয় কি, আমাকে আঙ্কেল ডাকে, মাঝে মধ্যে বাবাও ডাকে। আমি এটা বুঝলাম না কিছু, এবং যেখানে লোকজন বেশি বইমেলা সেখানে গিয়ে বাবা ডাকে। ভাই, যে যে আমাকে ভয় বেশি দেখাতে পারবেন তাদেরকে আমি এটাকে বই দিব। আচ্ছা, তার কথা যেন ভাবলাম আমি এখানে। ও আচ্ছা, আরেকজনের কন্যা এসে আমাকে থ্রেট দিয়ে গেছে। উনি, আমি তো পুরুষ মানুষকে ভয় পাই না, একটু আগে বললাম, তার কন্যা এসে থ্রেট দিয়ে গেছে। রিপন সারোয়ার, রিপন সারোয়ার, আমার মা আমার বাবা। আমার মা আমার বাবা বই নেই বোধহয়, আর নাকি আছে না? আর কি আছে আমার মা আমার বাবা? হ্যাঁ, আর একটা বইও নেই। আচ্ছা, বই আছে প্যাকেটে। ভাবছিলাম যে কন্যাই আসবে। এই কন্যা আসো, আসো 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 আসো। দেখি পাপ। কন্যা আসো। এখানে কিন্তু কোনো স্বজন প্রীতি হয়ে থাকলে থাকতেও পারে, কারণ কন্যা কিন্তু সম্পাদনা পরিষদের একজন। আমি বাসার আপনি আর কোনটায় লেখা আছে? কোনটায় আছে? একটা বইয়ের নাম বলেন। প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু। বাসার সাহেব পুরো নামটা?
বাসার তাসাউফ আসেন আপনি, তবু দিলাম আর কি। নারীদেরকে ভয় দিচ্ছে, সুমিকে বন্ধু আমার। প্রিয় বন্ধু আমার, উনি স্যার শিক্ষক দিনাজপুর সরকারি কলেজের। হ্যাঁ, উনি দিনাজপুর থেকে এসেছেন ছাত্রীর বই নিতে। ছাত্রী সারাবান তহুরা মৌমিতা, প্রিয় বন্ধু আমার একটা বই দাও। এখানে আসলে কম বই রেখেছি, বই আছে প্রচুর, বাট ছাত্রীর বই নেওয়ার জন্য শিক্ষক দিনাজপুর থেকে চলে এসেছেন, এটা একটা অনেক বড় ব্যাপার। উনি নিজেও লেখক, সায়েন্স ফিকশন লেখক বিশ্বজিৎ দাস, সময় প্রকাশনের অনেক বই পেয়েছেন। তো আমরা এখন এই সভাপতির বক্তব্য শুনবো, তারপরে লেখক যারা আছেন তারা সবাই বই পাবেন। সবার জন্য আমাদের বই মজুদ আছে, বই আমরা সবাইকে দিব। স্যার একটু বসে নিতে পারে, তারপরে আপনারা দেন আর কি। স্যার, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্যার একটু আগে বলছিলেন যে ছাত্রদের কাছে রাখতে হয়, আর কোনো কোনো ছাত্র একবার কাছে গেলে সারা জীবন আমৃত্যু স্যারের সঙ্গে কাছে থাকতে চান। সেইভাবে স্যারকে আমি আর ছাড়তে পারিনি। আমি স্যারের ছাত্র এবং এখনো ছাত্র। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রথম দিনের যে পাঠ বই পড়ার জন্য যারা যারা সমবেত হয়েছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম, এবং এখনো মাঝে মাঝে তাতে যুক্ত হই। সেই জন্য আমি গর্ববোধ করি। আর একটু আনন্দের সঙ্গে বলতে পারি যে স্যারের অধিকাংশ বই আমি খুব ভালো করে পড়েছি। স্যার যেভাবে বর্ণনা করেছেন অতটা ভয়াবহ হবে না, কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করি, এবং অনেক বই একাধিকবার পড়তে আমার খুবই ভালো লাগে। আমি কাজটা উপভোগ করি। এই কথাটা কিছুদিন আগে এই সম্পাদনা প্রসঙ্গে আমাদের আরেকজন সম্পাদক, প্রবীণ সম্পাদক বদিউদ্দিন নাজির কোন এক জায়গাতে লিখেছেন যে এই লেখার কাজটা এনজয় করে। এটাও সত্য যে এটাও কিন্তু আমি আসলে স্যারের কাছ থেকে শিখেছি, যে যে কাজটা আমি আনন্দের সঙ্গে করতে পারি সেই কাজটাই ভালোভাবে করতে পারি, এবং সেই কাজটা আমি দীর্ঘ সময় ধরে করতে পারি। সেই জন্য বিশেষ করে আমরা যারা লেখক হই নাই, কবিতা লিখতে পারি না, সৃজনশীল গদ্য লিখতেও কষ্ট হয়, কিন্তু সম্পাদনার কাজটা যদি করি, যেমন ধরা যাক আমি কিছুদিন আগে আবিষ্কার করলাম যে ব্যবসায়ী এই দুটো শব্দে বয়ে একটা জফলা আছে, আর ব্যবসা বা ব্যবসাদারের মধ্যে জফলা আকার আছে। আমাদের যাদের চিৎ প্রকর্ষের পার্থক্য একটু অভাব আছে তারা এইসব কাজে মন দিতে পছন্দ করে। আমি লক্ষ্য করেছি, এর আগে আরেকটা অনুষ্ঠানে স্যারের সঙ্গে আমি এক মঞ্চে ছিলাম, তখন আলোচনা হচ্ছিল যে সপরিবার নাকি সপরিবারে। বাংলাদেশে একটা বিশেষ কারণে সপরিবারে শব্দটা বহুল প্রচলিত, কিন্তু তাহলেও আমার মনে হয় সপরিবার হবার কথা, সবান্ধব সপরিবার। তো এই কাজগুলো আমরা যারা উপভোগ করি তারাই হয়তো সম্ভবত শেষ পর্যন্ত সম্পাদনার কাজে যুক্ত থাকি। এই সংকলনগুলি যারা সম্পাদনা করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই কাজটা ভালোভাবে করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে সময় প্রকাশন, সময় মতো অনুষ্ঠান করা তো তাদের নিশ্চয়ই দায়িত্ব, কারণ তাদের নামই হচ্ছে সময় প্রকাশন, এবং তারা এই সময়টাকে ধরে রাখার জন্য যে কাজগুলি করছে। 35টি সংকলনের মধ্যে 15টি সংকলন প্রকাশিত হলো, আজ 5টি সংকলন আপনাদের সবার হাতে তুলে দেওয়া হলো। এই 5টি সংকলনে যাদের লেখা ছাপা হয়েছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, কারণ এখনকার সমাজে লেখালেখির সঙ্গে যুক্ত থাকা এবং এই বিষয়ে আগ্রহ থাকা, একটা লেখা ছাপা হওয়ার মধ্যে আনন্দ এবং উত্তেজনা অনুভব করা, এটা ক্রমেই বিরল হয়ে আসছে, এবং হয়তোবা এক সময় বিপন্ন প্রজাতির তালিকায় লেখকদের নাম অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমার আশা, যদিও তরুণরা কেউ কেউ বলেছেন যে সেটা হয়তো হবে না, আমি আশা করি সেটা হবে না। এই বইগুলো আমরা সবাই যদি পড়ি এবং এই ধরনের বই যদি আরো বের হয়, এবং আমাদের যে কোনো বাড়িতেই এই ধরনের কতগুলো বই যখন যায় তখন পুরো পরিবেশটা আলোকিত হয়ে ওঠে। আলো
যে আলো নিয়ে আমরা অনেক আলোচনা করি এখানে, সেই আলোর আলোচনা আসলে বই থেকে শুরু হলেই সর্বাঙ্গ সুন্দর হয়। আপনাদের জীবন দীপান্বিত হোক। সবাইকে ধন্যবাদ। উঠবেন, কারণ আমি বলেছি কেন্দ্রে খুব জরুরি মিটিং আছে। আর আপনারা থাকবেন, যারা বই পেয়েছেন তারাও থাকেন, যারা পান নাই তাদের সবাইকে দিব, কারণ দুইজন সম্পাদক এখনো থাকবেন এখানে। তুমি তুমি একটু ওই কার্টুনটা টেনে নিয়ে আসো, যেভাবে হোক টেনে নিয়ে আসো। আপনারা একটু একটু সামনে আগে। এই ইফতেখার ভাই, এই ফিরোজ 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 বা কেন্দ্রের কে আছে এখানে? কেন্দ্রের ওই ইফতেখার ভাই আর স্যারের দুইটা প্যাকেট, ওইটা স্যারের প্যাকেট দিচ্ছেন ফিরোজকে। এই যে চলে গেছে, সভাপতি চলে গেছে, প্রতিবিহীন, খুব দুঃসময় যাচ্ছে ভাই আমাদের। আমি বোধহয় আরেকজনকে ডাকতে পারি, তাই না? ব্যালেন্স করার জন্য একজন নারীকে ডাকতে পারি না? হ্যাঁ, তো নারী ডাকলে কাকে ডাকি? বাসায় তো যেতে হবে। আমি তো আপনার দিকে তাকিয়ে দিচ্ছি, আপনার দিকে। আপনি আসেন। ভাবি বসেন প্লিজ। না, এইখানে বসেন, কেন এখানে আমার জন্য বেশি দূরে হবে। আমি প্রথমে তারুণ্য বই নিচ্ছি। তারুণ্য, তুমি ওই কোনায় গিয়ে দাঁড়াও, ওই কর্নারে গিয়ে তুমি দাঁড়াও, যেহেতু তারুণ্য সম্পাদক এখানে আছেন। অধরা জাহান, অধরা জাহান, অধরা আসলে ওর হাতে একটা, মুস্তফা কামালের হাতে একটা বই দাও। ভাই একটু হাততালি দিয়েন। প্রধান অতিথি এবং সভাপতি চলে গেছে, তো কি হচ্ছে, আমরা তো আসছি। আলভি রহমান শোভন, এখানে সবাইকে আমি পাবো না জানি, যাকে পাই। আলভি রহমান শোভন। জুবাইর ইবনে কামাল চলে গেছে, ওকে তো তখন বই দেয়নি, রাগ করে চলে গেছে। রাগ করে নেই, এমনি চলে, কাজ আছে। পল্লব শাহরিয়ার থাকার কথা না, উনি। ফাহমিদা ফারুক তো একবার তুমি নিয়েছো না? তুমি এত সৎ, বললে নিয়েছো। তারপরে মাহমুদুর রহমান নাবিল, সম্ভবত উনি আসার কথা না। মাইশা ফারজানা, না মাইশাও আসে নাই। মোহাম্মদ মহিউদ্দিন ইবনে মুস্তাফিজ আসার কথা না। রানা জামান, রানা জামান কে আছেন? আসেন প্লিজ প্লিজ। রানা জামান, একটা হাততালি দিয়ে দিই। শুভ, তুমি এদিকে চলে আসো। আমি নারী আমি পেশাজীবী নিয়ে আবার ওইখানে দাঁড়াও। আমি নারী আমি পেশাজীবী, আমি নারী আমি পেশাজীবী। আরজু মুনজেরিন, সরি উনি তো কানাডার, উনি তো এখানকার না। আরাফিয়া আসফিয়া। জেবুন্নেসা জোসনা, জেবুন্নেসা জোসনা নেই। ফরিদা রানু আসেনি। ফরিদা। রাজলক্ষ্মী একটা লেখা আছে। শাহনাজ রানু, শাহনাজ রানু তো বিদেশি আছে। সামিয়া নিপা, সেও বাইরে আছে। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমরা প্রচুর প্রচুর লেখা কিন্তু আপনার বাইরের থেকে এসেছে। যে আমি এখন যে নারীদের বললাম প্রায়গুলো বাইরের। হালিমা খাতুন নেই না, আপনি একটু থাকেন। ও আচ্ছা, নিপার, নিপার বড় বোন আপনার। হ্যাঁ, নিপা আমাকে লিখেছিল যে আপনি। সামিয়া নিপার তো ইয়েও বোধ হয় এখানে। সুমিও তো ওর কাজিন বোধ হয় না? সামিয়া নিপা প্লিজ নিয়ে যান। সামিয়া তো, ওর তো আরো, ওর তো আরো অনেকগুলো আছে।
আপাতত এটা নেন, একটা একটা করে নিয়েন। আমাকে সামিয়া টেক্সট দিয়েছিল যে সুমি হয়তো ওর বোধহয় ফুফাতো বোন না কেউ বোধহয় কালকে যাচ্ছে আমেরিকা, তাই না? হ্যাঁ, আপনি পাবেন, বসেন, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, আমি স্নিগ্ধাকে দিয়ে আরেকটু পরিশ্রম করাবো। আমার সন্তান আমার স্বপ্ন, আমি কিছু বই তার হাত দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে চন্দন কৃষ্ণ পাল আছেন। এটা একটু আমার সন্তান আমার স্বপ্ন বইগুলো দিয়ে যাও। হালিমা খাতুন আপনার বোন? কেমন বোন? আপনি বড় বোন? আপনি ময়মনসিংহে রাকুয়ার? ভাই ময়মনসিংহে তো আমিও ওই এলাকা দিয়ে অনেক ফুটবল লাত্তি করছিলাম। না হালিমা খাতুনের একটা, ওইটা নারী, আমি পেশাজীবী। আমার সন্তান আমার স্বপ্ন, আমি আমার ধারণা আকন শহীদুর রহমান নেই এখানে, আরজু মুনজারিন। আকন শহীদুর রহমান আছেন? হ্যাঁ, চন্দন ওনাকে ডেকেছি, তো ওই যে সিরিয়ালে আসতেছি তো আমি ভেবেছি নাই আর কেউ, ওনাকে আমি চিনি বলে ওনাকে ডেকেছি আগে। এখন শহীদুর রহমান, আমার সন্তান আমার স্বপ্ন, ওই যে ওইখানে, প্লিজ ওনাকে ডাকবো, মানে উনি আছেন, ওনাকে আমি চিনি বলে আগে ডেকে, এখন আর এই ভুল করবো না। আরজু মুনজারিন, আমার জানা মতে উনি কানাডায় থাকেন, এখানে কি তার কেউ প্রতিনিধি আছেন? নেই। কুতুবউদ্দিন আহমেদ, হ্যাঁ ডাকবো তো, আসেন কুতুবউদ্দিন আহমেদ আসেন। আমি তো অনেককে টপকে আপনাকে ডেকে ফেলছিলাম, এই চন্দন বাবুকে, এই চেনার একটু অপব্যবহার আর কি। এরপরে এখন আসেন চন্দন কৃষ্ণ পাল। জয়া খন্দকারের বইটা বোধহয় এই নিতে পারে। পান্না রায় কি এখানে আছে? পান্না রায়, আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। তানিয়া আফরোজ, আমার সন্তান আমার স্বপ্ন, তানিয়া আফরোজ। আপনি আমার সন্তান আমার স্বপ্ন নিয়েছেন? আপনি কি একটু নিয়েছিলেন? সরি ভাই। আচ্ছা, নাজিয়া নওরিনকে দিয়েছি না? ফরিদুর রেজা সাগর ভাই কাউকে পাঠাননি। বাশার তাসউফ, বাশার তাসাউফ, প্লিজ আসেন। আমার সন্তান আমার স্বপ্ন। ভাই নিজের সন্তান নিয়ে লিখছেন তো, না ধার করা সন্তান নিয়ে? চেহারা দেখে তো মনে হয় না নিজের সন্তান আছে। BM মিজানুর রহমান, রকিবুল আমিন কে আসছে না? রানা জামান তো এসছেন, তাই না? আমার সন্তান আমার স্বপ্ন। আপনি অরিজিনাল, আপনার লেখার মধ্যে ডুপ্লিকেট নাই, আমি শিওর নিজের সন্তান নিয়েই লিখছেন। রিদওয়ানুল হাসান নাই। আচ্ছা, রিপন সারোয়ার দিয়েছি ওদের না? আমার সন্তান আসেন, আমার সন্তান নিয়ে যান। রিপন সারোয়ার, দুইজন সন্তানই আছে, তার মানে আপনি মোটেও ডুপ্লিকেট না। আচ্ছা, দুইজন সন্তানই আসুন। ফামিদা একটা ছবি তুলে দাও। ভাই এটা ডাবল তালি দিবেন তো, দুই সন্তান নিয়ে আসছে, অরিজিনাল। শাহ আকরাম রিয়াদ, সুব্রাজ সুফিয়ান, কোন লোক কি এসেছেন তার পক্ষে? না। সামিয়া নিপার বোন আছেন। সালমা বেগকে কি এই বই দিয়েছি? সিরাজউদ্দিন আহমেদ, উনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, যারা মানে কি যত 5টি সংকলনের মধ্যে যত লেখা, সিরাজউদ্দিন চিনেন বোধহয়, সাহিত্যিক, উনি রিটায়ার্ড সরকারি কর্মকর্তা।
আচ্ছা বসেন ভাই, আপনি বসেন। হ্যাঁ আচ্ছা, জয়া খন্দকারের বই আমি একে নিতে বলতেছি। পান্না রায় তুমি আসো। জয়া খন্দকারের বই, এই যে জয়া খন্দকারের কি আমি আমার সন্তান। শুভ, ওইটা রেখে এবার প্রিয় বন্ধু আমার নাম। প্রিয় বন্ধু আমার এইখানে, তোমার যাইতে হবে না, তুমি এইখানে দাঁড়াও। প্রিয় বন্ধু আমার, এই বইগুলো আমাদের সুফিয়া ইসলাম রানী ওনার হাত দিয়ে দেওয়াবো, কারণ এখানে এক ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক চলে গেছেন যিনি সম্পাদক, এর জন্য আমরা তার যে বসকে দিয়ে দেওয়াবো। প্রথম 5টা নামে আমি পাবো না জানি, শাইখ সিরাজ, ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগর, ইফতেখারুল ইসলাম, পাবন আজাদ, আবুল কালাম আজাদ। প্রিয় বন্ধু আমার, আপনি আবুল কালাম আজাদ, জি আসেন প্লিজ। আরজুমুন জারিনকে পাবো না। আরফান হাবিব কি আছেন? আচ্ছা। আল মামুন তালুকদার, আলভি রহমান শোভন। শোভন তো কুতুবুদ্দিন আহমেদ, কুতুবুদ্দিন এসেছেন। চন্দন কৃষ্ণ পাল। নিশাত সুলতানা চলে গেছে, বইটা রেখে দেওয়া দরকার ছিল। জসিম আল ফাহিম। জোবাইদা সুলতানা কেউ আছেন? আমি চিনি না, জোবাইদা সুলতানা নেই। দীপু মাহমুদ, অরিজিনাল জন আছেন? অস্বস্তি বোধ করেছে, আর ইয়াইতে যাচ্ছে না। ফরিদা রানু কি এসে পৌঁছায়নি এখনো? শুরু হয়েছে না? বাসার তাসাউফ, বাসার তাসাউফ। ও বাসার তাসাউফ প্রিয় বন্ধু, সরি। মঞ্জুর মুকাদ্দাস, আসেন প্লিজ। মঞ্জুর মুকাদ্দাস। মাহমুদ রহমান নাবিল নেই, মোহাম্মদ মহিউদ্দিন ইবনে মুস্তাফিজ নেই, রহমান ফাহমিদা। রাজলক্ষ্মী নিয়েছেন না? প্রিয় বন্ধু আমার নিয়েছেন আপনি। রানা জামান প্রিয় বন্ধু আমার। রিপন সারওয়ার প্রিয় বন্ধু আমার। এটা কিন্তু যাচাই করতে পারিনি এটা অরিজিনাল বন্ধু নিয়ে লিখছিলেন কিনা। সন্তান নিয়ে লিখছিলেন অরিজিনাল মামা কি? আর কোনো বন্ধু পেতে পারি। সামিয়া নিপা, সামিয়া নিপা। নিপা মেয়ে ভালো আছে তো না? বাচ্চাটা ভালো আছে। সালমা বেগ, আমার এরকম অনেক লেখক আছে যাদেরকে আমি আসলে চোখে দেখি নাই, তাদের লেখা দেখে বই বের করছি। এটা খুব রেয়ার পাবলিকেশন। সালমা বেগ। সিদরাতুল মুনতাহা, সিরাজউদ্দিন আহমেদ তো নাই। শিপির মন খারাপ কেন? কোন পুরস্কার পাও নাই? আগে বলতো তোমার আম্মারটা তোমাকে ডেকে দিতাম, দেখি যদি এরপরে কোনটা থাকে তোমার আম্মারটা। আমার মা আমার বাবা, এটার সম্পাদক আনিসুল হক, উনি বিদেশে আছেন, কিন্তু ওনার যে গার্জেন, ওনার যে বড় ভাই এখানে আছে সাজ্জাদ শরীফ, তাকে ডেকে নিয়ে আসছে।
ঠিক আছে না? Appropriate. আবুল কালাম আজাদ আছেন না? প্লিজ আসেন। আবুল কালাম আজাদ, এই যে সাজ্জাদ, প্লিজ সাজ্জাদ উঠে। সাজ্জাদ, হ্যাঁ তুমি দূরে থাকো, লোক আসলে আল মামুন তালুকদার কি আছেন নাই? আলবি রহমান ভাই বসেন না। আলবি রহমান শোভন, হাই হাই, এখানে যে এই ঘটনা ঘটবে এটা আমার কিন্তু জানা ছিল না, খেয়াল ছিল না। আলবি রহমান শোভনের এই 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 ঘটনা ঘটলে আমি এই লোককে এই সুযোগটা দিতাম না, এটা আমিই নিতাম। কেননা এরপরে আসবে আসফিয়া আজিম। আসফিয়া আজিমের সাথে হ্যান্ডশেক করে বই দেওয়ার সুযোগ জীবনে প্রথম ঘটেছিল, এটা আমি কেন সাজ্জাদকে দিব বলেন? না 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 না, অবশ্যই। এখন বই প্রদান করবেন প্রকাশক ফরিদ আহমেদ। আপনি মাঝে না না, মাঝে মাঝে আপনি যান, আসলে যান, একটু সুযোগ পেয়েছেন, সুযোগটা নেন। আচ্ছা সুযোগটা একটা ভালো দেখে পোস্ট করে ফেলি। পোস্ট করে চাইছে আপা কাজে যাওয়ার পর তো আমার সেবার করবে আমি জানি, তার আবার বান্ধবী, সুতরাং সেবার না করতে পারবে। আয়েশা আক্তার শিল্পী আছেন? ইলিয়াস বাবুর, কিশোর পণ্ডিত, কুতুবুদ্দিন আহমেদ আসেন প্লিজ। চন্দন কৃষ্ণ পাল, নাজমুন নাহার, নূর ই এলাহি, নূর ই এলাহি আছেন নাই? নুরজাহান নীরা আছেন বোধহয়। আচ্ছা আসুক, পরে বলেন আমাকে। ফাহমিদা ফারুক, ফাহমিদা আসুক। আচ্ছা ডাকবো, বসেন। আচ্ছা আপনার নাম কি বলেন? আচ্ছা ফাহমিদা ফারুক আগে নিয়ে নেন। ফাহমিদা ফারুক, তারপরে নূরজাহান নীরা। নূরজাহান নীরা প্লিজ। বাসার তাসাউফ, বাসার তাসাউফ। মঞ্জুর মুকাদ্দাস, বাসার তাসাউফ। ভাই মঞ্জুর মুকাদ্দাস। মোজাম্মেল কবির আছেন? আপনি মোজাম্মেল কবির না? আপনি তো আবার হালিমা খাতুনের বই নেন, এখন হালিমা খাতুন দূরে আসতেছে কোথা থেকে? মোজাম্মেল কবির না, হালিমা খাতুনের লেখাটা পড়েছি, ওইটা আমার এলাকা বুঝলেন, আমি পড়তে বিচারণ করতেছিলাম। মুস্তফা মামুন, রহমান ফাহমিদা আছেন? রহমান ফাহমিদা, রানা জামান, রানা জামান, ইয়েস। শাহানা হুদা, শুভেচ্ছা দে, শুভেচ্ছা দে। সৈয়দ নুরুল আমিন, সৈয়দ আসেন আসেন। নুরুল, তাই তো? ভাই একজনকে একটু ছবিটা তুলে দেন না, ওরে দিলে আপনার লস, কারণ ওর দিলে আমাদের প্রকাশনের ডকুমেন্ট ছবি আপনার থাকবে না। আমরা তো সিরাজউদ্দিন আহমেদকে পাই নাই। সুমন বিপ্লব কি আছেন? সুমন বিপ্লব, আচ্ছা। সামিয়া নিপা দুটা বই পাবে, সে মাকে নিয়ে আলাদা লেখা লিখেছে, বাবাকে নিয়ে আলাদা লেখা লিখেছে। আমেরিকায় থাকে তো, এখন মা বাবার প্রতি তো একটু টান বেশি হবে, বুঝেন না?
এক লেখাতে কোলায় না, দুইটা লেখা লিখেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সজ্জাদ। আচ্ছা আপনারা, আমি আর কোনটা দেই নাই এরকম কোন সম্পাদনা আছে? আপনারা এখানে আছেন বই পাননি এরকম কি কেউ আছেন? ও আমি নারী আমি পেশাজীবী, আরজুমন। আরজুমান আর রোজি, কারণ উপরের দিকে তো আপনি ছিলেন, আপনি তো নিচে পড়লেন কি করে? আসেন, দেখেছেন? দেখিনি আমি। এই যে নারী আছে এই জায়গায়, নারী সম্পাদক। আর আর কেউ কি আছেন বই পান নাই? আমরা খুব সহজ কাজ করেছিলাম, 5টি সংকলন, খুব জটিল কিছু না। কেউ যদি আগের থেকে নাও জানে সংকলনগুলো সম্পর্কে, নাম দেখলেই বোঝা যাবে এগুলো কি। সুতরাং এই সহজ ব্যাপারটা খুব জটিল হওয়ার কোনো, কঠিন হওয়ার ব্যাপার না। সুতরাং সাজ্জাদ শরীফের ব্যাপারে আমাদের কিছু বলতেই পারে, সে খুব বিদ্বান লোক, খুব বুদ্ধিজীবী লোক। এটা যদি বলে যে আমি তো ভাই এগুলা জানতাম না, এগুলো বলা যাবে না। সুতরাং সাজ্জাদ শরীফকে কিছু বলতে হবে, ঠিক আছে না? প্রস্তুতি নাই, আমি তো রবাহত শব্দের অর্থ তো মানে আমি জানতাম একটা, যে আওয়াজ শুনে এসেছে, এই যে খাওয়া দাওয়া হচ্ছে, লোকে আওয়াজ শুনলে এবং চলে আসলো। আর একটা হচ্ছে আসমা আব্দুর রব ডেকেছে, তার কোনো তাৎপর্যই নাই, কোনো মূল্য নাই, তাই না? রবাহত। ওই একটা গল্প পড়তাম ছেলেবেলায়, যে ওই ট্রেন স্টেশনে দুজন লোক ছুটে ছুটে যাচ্ছে, দৌড়ে ট্রেন ছেড়ে দিচ্ছে, তো দৌড়ে দৌড়ে কোনো রকমে অনেক দ্রুত গিয়ে একজন উঠতে পেরেছে, আরেকজন উঠতে পারে। তো যে উঠতে পেরেছে সে তো উঠে চলে গেছে ট্রেনে করে, আর যে নাকি উঠতে পারেননি যে ভদ্রলোক, তিনি খুব হাসছেন। এই পুরোনো গল্প। তাই বললো যে কেন আপনি হাসছেন কেন? বলেন না, উনি আমাকে তুলে দিতে এসেছিলেন। তো আমার অবস্থা হচ্ছে সেইটা, আমি তো তুলে দিতে এসে আমি ট্রেনে উঠে গেছি। না, একটা হচ্ছে যে ইসে আপনার ফরিদ ভাই খুবই সাহসী মানুষ। কেন সাহসী সেই গল্প আপনাদের যদি এখন বলি তাহলে তো এটা ঠিক হবে না, কারণ ব্যক্তিগত জিনিস সামনে আসা ঠিক না। পাবলিক, তাই না? প্রাইভেট জিনিস পাবলিক প্রাইভেট করা উচিত না, পাবলিক করা উচিত না। বউ আছে সামনে, সেই জন্য। কিন্তু এটা নিঃসন্দেহে বলতে পারি যে বইয়ের আকালের সময় তিনি 5টা বই করেছেন। গত বছর বই বিক্রি কমেছে বাংলাদেশের বইমেলাতে 60% এবং সামগ্রিকভাবে। এবং আমি খুব আশা দেখি না ফরিদ ভাই কিভাবে সাহস করেছেন, কারণ আগামী 4-5টা বছর আরো বেশি হতে পারে বইমেলাগুলো খুব পুয়ার হবে ধরে নেওয়া যেতে পারে। কারণ রোজা এবং ঈদের যে চক্রের মধ্যে আমরা পড়েছি সেটা ফেব্রুয়ারির মধ্যে অতিক্রান্ত হবে, এবং খুব, আর রাজনৈতিক পরিস্থিতির কথা আমরা জানি না, অনিশ্চিত, খুব খারাপ অবস্থা। আর পৃথিবীর কথা নাই বললাম, পৃথিবীর সঙ্গে বাংলাদেশ একটা অসম্ভব উল্টো করে ধরে রাখা দেশ। কারণ গত বছরের শুরুতে একটা সার্ভে হয়েছিল সারা পৃথিবীতে, সেখানে দেখা গেছে যে পৃথিবীর সেরা যে 10টা দেশ সবচেয়ে বেশি বই পড়ে, তার মধ্যে বাংলাদেশ নাই। খুব স্বাভাবিক। তো আমরা বলি যে আমরা বই পড়ি না কেন, আমাদের সন্তানরা কেন বই পড়ে না, তার কারণ হচ্ছে আমাদের এখানে মোবাইল চলে এসছে, আমরা টিভি দেখি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেই 10টা দেশ প্রথমে আছে, সেই 10টা দেশের প্রত্যেকে আমাদের থেকে টেকনোলজিতে উন্নত। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, তাই না? ইন্ডিয়াও আছে তার মধ্যে। বাংলাদেশ হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে শেষ 10টা দেশের একটা। এবং ওই সমস্ত দেশে বই পড়ে কেন? কারণ তারা জানে যে বই পড়তে হবে জীবন উন্নতি করতে হলে। এবং 35 বছরের নিচে যারা, তাদের মধ্যে বই পড়ার হার সবচেয়ে বেশি। সেই জরিপে দেখা গেছিল। তো এর মধ্যে যাই হোক, বাংলাদেশের উল্টে ধরা চিত্র এবং খুব ভয়ঙ্কর করুণ অবস্থা। এর মধ্যে ফরিদ ভাই বই করেছেন, একটা অসম্ভব কাণ্ড, এবং এটাই আমি বলবো সবচেয়ে আনন্দের ব্যাপার। এবং এখানে যে আমি বসে দাঁড়িয়ে আছি, আমি যদি বুঝে থাকি এতক্ষণে দেখে বুঝলাম যে এই রুমে যারা আছেন তাদের অধিকাংশ হচ্ছেন লেখক। লেখকের সান্নিধ্য বাংলাদেশে যে এতজন ভেবেছেন এই যুগে, স্ক্রিনের যুগে এবং অনলাইনের যুগে, এত কিছুর মধ্যে যে লেখালেখি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভাষা একটা বিষয় যার মধ্যে নিজেকে ব্যক্ত করা যায়, এবং ভাষা এমন একটা বিষয় যার মধ্য দিয়ে
আমি আমার অভিজ্ঞতাকে অন্যের সঙ্গে শেয়ার করতে পারি, ভাগ করে নিতে পারি। এবং সময় প্রকাশনে যে রকম একটা দায়িত্ব পালন করেছেন এবং এই যে 5টা বিষয় ধরে ধরে মানে এখানে তুলে ধরেছেন, তার মধ্যে একটি বা দুটি বাদে সবগুলি আমাদের চারপাশে চেনা জগতের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ঘনিষ্ঠ মানুষ। এবং ঘনিষ্ঠ মানুষের মধ্যে সঙ্গে আমাদের যে রসায়ন হয় তার মধ্যে তো আমরা অন্য আরো অনেক মানুষকে জানতে শিখি। ফলে এটা হচ্ছে নিকটজনের মধ্য দিয়ে আরো বৃহত্তর সমাজে প্রবেশের যে জায়গা, সেগুলো এই বইয়ের মধ্যে আছে। আমি খুবই ফরিদ ভাইকে উল্লসিতভাবে মানে তাকে ধন্যবাদ দিই যে তিনি এরকম একটা সময়ে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং অসংখ্য লেখককে, যারা হয়তো অনেকে প্রকাশিত আছেন, অনেকে একটু কম প্রকাশিত আছেন, কেউ হয়তো সুপ্ত লেখক, প্রকাশোন্মুখ লেখক, তাদের সবাইকে একটা মঞ্চ করে দিয়েছেন, একটা জায়গা করে দিয়েছেন উঠে আসার জন্য। এরকম একটা দুঃসময়ের মধ্যে যেরকম একটা উদ্যোগ নিয়েছেন, ধন্যবাদ জানাই। এবং আমি যে শেষ পর্যন্ত এখানে এসে ফরিদ ভাই, কারণ ফরিদ ভাই আমার অনেক আগে আমরা একসঙ্গে কাজ করেছি, একদম শুরুতে, বহু আগে, মধ্য 80-র দশকে। তো তার সঙ্গে মঞ্চ ভাগ করা সবসময় আনন্দের। তিনি আমার খুব কাছের লোক এবং ঘটনাচক্রে আমার স্ত্রী সূত্রে এখানে এসেছে, কারণ তিনিও তার 2টো বই লিখেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি যে 35 বছরের হিসেব করছি, সময় গেছে, তারও আগে সময়ের যে মানে কি খারাপ সময়, সেই খারাপ সময়ের ভালো বন্ধু সাজ্জাদ শরীফ। তো সাজ্জাদ শরীফকে এই সময়ের এই কীর্তির একটা সেট আমি নিজেই তুলে দিতে চাই। এই তোমার ক্যামেরাতে হাত। আমি জাস্ট ভাবি অনেক আগেই বলছেন উনি বক্তব্য রাখবেন না, জাস্ট একটা ধন্যবাদ দেওয়ার জন্য। যেহেতু মঞ্চে বসেছেন, মঞ্চে তো একটা ভ্যালু আছে, তাই না? এটা তো ঋণ আদায় করতে হবে, না কি বলে, ঋণ শোধ করতে হবে, ঋণ শোধ করতে হবে মঞ্চের ঋণ। সুফিয়া ইসলাম রানীটা ফেলে দেওয়া হয়েছে, এটা হিংসা, একদম হিংসা। ধন্যবাদ ফরিদ ভাই। আমার আসলে নিকনেম রানী, আমার ভালো নামটা সুফিয়া ইসলাম, কিন্তু পাখিচক্রে কেন যেন ফরিদ ভাই রানী নামটা দিয়ে দিয়েছিলেন, সেই জন্য বোধহয় ইফতেখারের একটু ইয়ে ছিল। যাই হোক, এটা আমার প্রথম লেখা, মানে কোনো বইয়ের মধ্যে আমি একটা পার্ট লিখেছি। এই বইটা আমার প্রথম বই সেইভাবে বলা যায়, কারণ আমি ফার্মেসির অধ্যাপক। আমি সায়েন্টিফিক আর্টিকেল লিখি, বাচ্চাদের পড়াই, স্টুডেন্টদের থিসিস দেখি, ওদেরকে আমি গাইড করি। কিন্তু কখনো যে বাংলায় একটা আমি নারী, আমি পেশাজীবী, এইরকম একটা লেখা যে আমি লিখবো কখনো ভাবিনি। লেখাটা ফরিদ ভাই যখন বই আকারে আমার কাছে পাঠালেন, তখন আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। ইনফ্যাক্ট আপনি যে ইনভিটেশন কার্ডটা পাঠিয়েছিলেন সেটা শেয়ার করার পরে আমার বন্ধুরা প্রথমেই অনেকের অনেক রিয়াকশন, কয়েকজনই লিখেছে তুমি এটাও পারো। তো তখন মনে হলো যে আসলেও তো আমি পারি। আমি বললাম না, তোমরা সবাই সবকিছুই পারো, আমাকে পারতে হয়েছে। এবং সেই জন্য পরিবারকে ধন্যবাদ যে আমি এটাও পেরেছি। ফরিদ ভাইয়ের এই উদ্যোগ আমার জন্য, যেহেতু আমি বললাম যে আমার এটা প্রথম লেখা, বাংলা লেখা, তো আমি সত্যি খুবই আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার লেখাটা আপনারা পড়বেন। আমার আসলে চ্যালেঞ্জ অনেক ছিল, আমি কোনো চ্যালেঞ্জে লিখি নাই, আমি শুধু আমার স্টুডেন্টদেরকে নিয়ে লেখাটা লিখেছি মেইনলি, যে ওদেরকে যে আমি এত সুন্দরভাবে ওদের ক্যারিয়ারটা দেখলাম, সেটাই আমার লেখাতে আমি প্রকাশ করেছি। তার মধ্যে ছিল আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, ছেলে মেয়ে হয়ে গেছে আগে আগে, তারপর আমি গ্র্যাজুয়েশন করি, মাস্টার্স করি, পিএইচডি করি, চাকরি জীবনে আমি প্রথমে গবেষণা শুরু করি, পরে আমি শিক্ষকতায় যাই, এইসব নিয়েই লেখা। কিন্তু আমার চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি লিখি নেই। চ্যালেঞ্জ সেটাই ছিল যে আমাকে এই জিনিসটা নিজে নিজে করতে হয়েছে। কিন্তু চাকরি জীবনে যে চ্যালেঞ্জ, চাকরি জীবনে যে মেয়েদের কত চ্যালেঞ্জ, এগুলো না আসলে সুপ্তই থেকে যায়, লিখতে ইচ্ছা করলেও আমরা লিখতে পারি না। কিন্তু আমার মনে হয় আমি আস্তে আস্তে লিখবো, এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে, আমরা যারা লিখেছি সবারই একটু একটু করে লেখা উচিত।
সুতরাং আমরা যখন সবাই লিখবো তখন যারা আপনারা পড়বেন আমাদের আমি বলবো পুরুষ শাসিত সমাজের লোকজন, যারা আমাদের নারীরা যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন আমাদেরকে যেইভাবে দেখা হয়, আমাদেরকে যেইভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো আপনারা যখন পড়বেন তখন আমার মনে হয় আমাদের ভবিষ্যতের আমাদের ছেলে মেয়েরা আমাদের মেয়েরা যারা কর্মজীবনে যাবে তাদের জন্য একটা সুবিধা হবে এই কারণে যে সবাই জানবে যে নারীরা এমনভাবে অবহেলিত বা তাদেরকে এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কর্মক্ষেত্রে তাদেরকে নিজেদের জায়গা করে নিতে হচ্ছে। সো আমার যেটা মনে হয় ফরিদ ভাই, বিশেষ করে আমি এটা বলবো যে আমি নারী, আমি পেশাজীবী, এই বইটি আপনি যেটা করেছেন, আপনি যে বইটা আমরা আজকে দেখলাম সেই বইটা আমাদের নারীদের জন্য এটা সত্যি একটা খুব সুন্দর একটা বই আপনি উপহার দিয়েছেন। এবং আমার মনে হয় কর্মক্ষেত্রে নারীরা যারা এই বইটা পড়বে তারা আরো উৎসাহিত হবে যে কিভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এখানে এসেছেন তাদের প্রতি আমার খুবই কৃতজ্ঞতা, কারণ আমার এই অনুষ্ঠানে খেলা ছিল, এটা আপনারা নিজেরাই দেখেছেন। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটা হচ্ছে দ্বিতীয় বড় হল, নিচের হলের পরে এটা 100 জন বসতে পারে। সেই একটা বইয়ের অনুষ্ঠানে 100 জন এসেছিল। এটা সময় প্রকাশন এবং সাহিত্যের প্রতি যেটা সাজ্জাদ একটু আগেই বলে গেল, আমি আর নেগেটিভ কথা বলি না, যে প্রকাশনার খুব দুর্দিন, খুব খারাপ সময় যাচ্ছে। এই সময়ে যারা এখানে এসেছেন তারা প্রকৃতপক্ষে লেখা বই, সাহিত্য, সময় প্রকাশনকে ভালোবেসে এসেছেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং যদি বেঁচে থাকি, যদি সামর্থ্য থাকে, পরবর্তীতে যদি আরো এই ধারাবাহিকতায় পরবর্তী সংকলনগুলো করতে পারি, তাহলে হয়তোবা আগামী ফেব্রুয়ারিতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।